গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি আমার ভয়েস ক্লিয়ার আছে। সবাই একটু বলে দেবে ভয়েস ক্লিয়ার আছে কিনা, স্ক্রিন ক্লিয়ারলি সবাই দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে, ভয়েস ক্লিয়ার আছে কিনা, স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু বলে দেবে। ফাইন, চলো। সো শুরু করা যাক আজকে সেশনটা। আজকে আমরা জি এর মক টেস্ট 1 এই ক্লাসটা আমরা বলতে পারো রেলের যে বন্দে ভারত ব্যাচ 2, ঠিক আছে, সেই ব্যাচে ফার্স্ট ক্লাস আমরা করছি। ঠিক আছে, ওকে। আর যারা নতুন জয়েন করছো তাদেরকে বলবো একটু আমাকে দেখে বলো যে ভয়েস ক্লিয়ার আছে কিনা আর স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। স্ক্রিন ক্লিয়ার আছে? ওকে। আর শোনা যাচ্ছে তো ক্লিয়ারলি? একটু আমাকে বলবে। ওকে, চলো, ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো স্ক্রিন ক্লিয়ার আছে, ভয়েস ক্লিয়ার আছে, চলো স্টার্ট করে দেওয়া যাক আজকে সেশনটা। সবাই কমেন্ট বক্সে, চ্যাট বক্সে লিখে দিয়েছো, থ্যাংক ইউ। আচ্ছা, যারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেটা এনটিপিসি হোক, টেকনিশিয়ান হোক বা আরপিএফ হোক, যেই পরীক্ষাই দাও, তোমাদের কিন্তু জিএটা খুব ভালোভাবে রপ্ত করতে হবে। সো জি এর জন্য যারা এনটিপিসি ব্যাচ 2 বা আমাদের রেলের প্র্যাকটিস ব্যাচ 2 বা একটা নাম বন্দে ভারত ব্যাচ 2 জয়েন করতে চাও, তারা কিন্তু আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারো এই নাম্বারটায়। ঠিক আছে, এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে। সো চাইলে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে, ওকে। সো চলো শুরু করা যাক আজকে সেশনটা। এটা হচ্ছে আমাদের আজকে ফার্স্ট কোশ্চেন অফ দ্য ডে। আচ্ছা, যারা ফ্রি ক্লাসটা করছো, সিম্পল কথা একদম সহজভাবে বলে দিচ্ছি, ফ্রি ক্লাস যারা করছো তারা এখানে দেখবে উপরে একটা পারচেজ নাও বলে অপশন আছে। ঠিক আছে, কন্টিনিউয়াস এই অপশনটা দেখাতে থাকবে, পারচেজ করতে হবে না। সিম্পল তোমরা কোশ্চেন গুলো দেখবে আর আনসার আমাকে দিতে থাকবে। ঠিক আছে, মাঝখানে দেখাবে যে 10 মিনিট টাইম ওভার হয়ে গেছে, তোমাকে পারচেজ করতে হবে, কিচ্ছু করতে হবে না। তুমি ফ্রি ক্লাসটা পরপর যতক্ষণ ক্লাসটা হবে তুমি দেখতে পারবে, তুমি ওই নোটিফিকেশনটা ইগনোর করে যাবে। দ্যাটস ইট, দ্যাটস অল। ক্লাসটা পুরো তুমি দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ওকে। সো ক্লাসটা করো, এবং যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই প্র্যাকটিস ব্যাচটা জয়েন করে নেবে। তার জন্য আমি নিজের কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো সবাই আনসার দিতে থাকো। দেখি সবার চ্যাট প্রাইভেট করা আছে, আনসার দিতে থাকো। গ্রেট, পরপর সবার আনসার আসছে, খুব ভালো, সুপার, এক্সেলেন্ট এক্সেলেন্ট, গ্রেট। আচ্ছা, মিক্সড আনসারও পাচ্ছি। তোমাদের চ্যাটটা কিন্তু প্রাইভেট করা আছে, সুতরাং তোমাদের আনসার আমি শুধু দেখতে পারবো, কোনো অসুবিধা নেই। সুতরাং সবাই আনসার দেবে। ঠিক আছে, আবার বলছি সবাই কিন্তু আনসার দেবে, চেষ্টা করো। হুম, ভুল হোক ঠিক হোক ডাজেন্ট ম্যাটার, আনসারটা কিন্তু সবাই দেবে। ওকে, তাহলে কিন্তু পারফেকশন আসবে। ভুল হবে দেখে তুমি আনসার দেবে না, সেটা যেন না হয়। সো ময়ূরভঞ্জ ছাউ ড্যান্স ইজ নেটিভ টু হুইচ স্টেট? কোন রাজ্যের? ভেরি গুড, ইয়েস। সো আনসার কি হয়ে যাবে? দেখো, আনসার আমি এখানে দিয়ে দিয়েছি, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। ইয়েস, আনসার মোটামুটি সবারই ঠিক এসছে। সো ময়ূরভঞ্জ ছাউ ড্যান্স ইজ নেটিভ টু হুইচ স্টেট? সো ছাউ ইজ দ্য major semi-classical dance with martial and folk traditions of the Eastern India, Orissa, West Bengal, and Jharkhand. Three districts
ফর্মস আর সারাইকেলা ছাউ ঝাড়খণ্ডের, ময়ূরভঞ্জ ছাউ উড়িষ্যার এবং পুরুলিয়া ছাউ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ভাবে কিন্তু এসছে। আবার বলছি, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা প্রচুর বার কিন্তু পরীক্ষায় এসছে। ওকে, সুতরাং এই ডান্স ফর্মস থেকে কোশ্চেন কিন্তু আসতে পারে, হাই প্রবাবিলিটি আছে, ভালো করে পড়ে যাবে এগুলো। নেক্সট চলো পরেরটায় আসা যাক। হুইচ অফ দ্য ফলোইং অর্গান ইজ কনসিডার্ড আ ভেস্টিজিয়াল অর্গান অফ দ্য হিউম্যান বডি? ঝড়ের বেগে আনসার আসা চাই। আবার বলছি, ঝড়ের বেগে আনসার আসা চাই। ভেস্টিজিয়াল অর্গান কোনটা? কোনটাকে আমরা ভেস্টিজিয়াল অর্গান হিসেবে জানি? বলো ঝটপট ঝটপট, ঝড়ের বেগে আনসার আসা চাই। আচ্ছা, যারা ফ্রি ক্লাসটা দেখছো চিন্তা করো না, উপরে পারচেস বলে একটা অপশন আসছে, ওটাকে ইগনোর করবে। ঠিক আছে, 10 মিনিট হয়ে গেলে তোমার ওখানে বলবে কোর্সটা পারচেস করো। তোমাকে কিচ্ছু করতে হবে না, কোর্স পারচেস করতে হবে না, তুমি শুধু আনসার দাও, সিম্পল আনসার দিতে থাকো আর ক্লাসটা দেখতে থাকো, দ্যাটস ইট। ঠিক আছে, পারচেস না করেও দেখতে পারবে, নোটিফিকেশনটা সমানে আসবে, কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, ক্লিক করতে হবে না। চলো আনসার দাও ঝটপট। এই তো সবার আনসার আসছে, গ্রেট গ্রেট। এরকম প্র্যাকটিস ক্লাস কিন্তু রেগুলার আমাদের চলতে থাকবে। ওইদিকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সৌভিক স্যার যেরকম ক্লাস নিচ্ছেন তোমাদের ম্যাথসের জন্য, সায়েন্সের জন্য, আমি জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ আর্টস এবং সায়েন্স দুটো মিলিয়ে কিন্তু এই জি এর মক টেস্টটা নিচ্ছি। ঠিক আছে, সৌভিক স্যার ম্যাথসটা নিচ্ছেন, আমি পুরো জিএটা নিচ্ছি, অর্ণব স্যার রিজনিং নেবে। ঠিক আছে, সুতরাং খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিসটা তোমাদের হয়ে যাচ্ছে। আর আমি চাই এই ব্যাচ থেকে যে কটা রেলের আমাদের ব্যাচ আছে, রেলে সংকল্প ব্যাচ, বন্দে ভারত ব্যাচ 1, ব্যাচ 2, পুরো 100% সিলেকশন। বারবার বলছি, চলো আনসার দাও ঝটপট। ভেরি গুড। ভেরি গুড, সবার আনসার আসছে, গ্রেট। তো চ্যাটটা প্রাইভেট করা আছে, কেউ কারোর আনসার দেখতে পারবে না, তাই হল কালেকশনটাও হবে না। ভেরি গুড, এক্স্যাক্টলি। সো আনসার কি হবে? আনসার ইজ একদম রাইট, অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, ওকে, আনসার ইজ অ্যাপেন্ডিক্স। আমাদের প্রচুর ভেস্টিজিয়াল অর্গান আছে। ওকে, দেখতেই পাচ্ছ ছবিটার মধ্যে, যার জন্য দেওয়া আছে, খুব সুন্দরভাবে দেওয়া আছে। দেখো প্রত্যেকটা কোশ্চেনের যে আনসার তোমরা পাচ্ছ, সেগুলোর সাথে সলিউশনটাও কিন্তু আমি এমন ভাবে দিয়েছি যাতে সলিউশনটা তোমাদের পরীক্ষার জন্য খুব হেল্পফুল হয়। দেখো দেখতে পাচ্ছ অ্যাপেন্ডিক্স, বডি হেয়ার, গুজবাম্পস, টনসিল, ইয়ার মাসেল বা আউটার যে ইয়ারটা, ঠিক আছে, ইয়ার মাসেল, ডারউইনস পয়েন্ট অন দ্য ইয়ার, ডারউইনস পয়েন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে প্লিকা সেমিলুনারিস, উইজডম টিথ, আক্কেল দাঁত। আচ্ছা, মেল নিপলস এবং কক্সিস। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের শরীরে ভেস্টিজিয়াল অর্গান। ভেস্টিজিয়াল অর্গান কেন? এর আর কোনো গুরুত্ব নেই আমাদের বডিতে, দেয়ার ইজ নো ইউজ। ঠিক আছে, তাই জন্য দেখবে অ্যাপেন্ডিক্স বাদ দিলেও কিন্তু কোনো সমস্যা হয় না। অ্যাপেন্ডিসাইটিস কখন হয়? যখন ইনফ্ল্যামেশন অফ দ্য অ্যাপেন্ডিক্স হয়। অ্যাপেন্ডিক্সের ইনফ্ল্যামেশন হলেই কিন্তু অ্যাপেন্ডিসাইটিস হয়। তখন কি করে ডাক্তার? সার্জারি করে, সেটা ল্যাপারোস্কোপিক কোলেসিস, সরি ল্যাপারোস্কোপিক সার্জারি হোক বা নর্মাল সার্জারি, ওপেন সার্জারি হোক, যে কোনো একটা সার্জারি করে তোমার অ্যাপেন্ডিক্সটা বাদ দিয়ে দেয়, বিকজ ইট ইজ অফ নো ইউজ টু দ্য বডি, হিউম্যান বডি। ঠিক আছে, চলো নেক্সট নেক্সট কোশ্চেনে আসা যাক। ইন হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ ডিড নেতাজি সুভাষ চন্দ্র বোস অর্গানাইজ দ্য টাইগার লিজিয়ন? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আবার বলছি খুব গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন এটা। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, লিখে দিলাম। ঠিক আছে, এই ক্লাসের পিডিএফটাও আমি দিয়ে দেবো, সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, তোমরা শুধু আনসার দাও। আচ্ছা, আই এর অর্গানটা এই যে প্লিকা সেমিলুনারিস, পিডিএফটা দিয়ে দেবো, চিন্তা নেই। ঠিক আছে, পিডিএফটা দিয়ে দেবো। ভেরি গুড, বাহ, পরপর একদম ঝড়ের বেগে আনসার আসছে, দারুন দারুন, এক্সেলেন্ট। বাকিদের আনসার, সবার আনসার চাই কিন্তু।
ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বাকিদের আনসার? ওকে, সবাই আনসার দেওয়ার চেষ্টা করো। ভেরি গুড, ওকে। চলো, আচ্ছা, আরো অনেকে জয়েন করছো। একটু দেরি করে যারা জয়েন করেছো তারা রেকর্ডেড ক্লাসটা দেখে নিতে পারবে, কোনো অসুবিধা নেই, ফ্রি থাকবে। 24 ঘন্টার মধ্যে ক্লাসটা পেয়ে যাবে, ঠিক আছে? অ্যাপের মধ্যেই পেয়ে যাবে, চিন্তা নেই। চলো, আনসার কি হবে ঝটপট? ভেরি গুড, সুপার, পরপর আনসার আসছে, এক্সেলেন্ট। ইয়েস, সো আনসার উইল বি জার্মানি, ঠিক আছে? আনসার হবে জার্মানি। চলো, এখানে আমি সুন্দর করে একটা এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এক্সপ্লেনেশনটা? ঠিক আছে, এক্সপ্লেনেশন এখানে আমি একটা দিয়ে দিয়েছি। ওকে, দেখো, তোমাদের কমেন্টটা একটু দেখে নি, কে কি কমেন্ট করেছো। ওকে, গ্রেট। আচ্ছা, আচ্ছা, দেখো কি বলছে, মানে 30শে এপ্রিলের এটা নিউজ, ঠিক আছে? পিটিআই এর নিউজ দেখো, সাম 81 years ago Subhash Chandra Bose, who made good his escape from Kolkata and British surveillance, wound his way to Berlin, Germany to set up the Indian Legion, ঠিক আছে, precursor to the INA। ওকে, ওকে, প্রিকারসার টু দ্য আইএনএ। ছবিটা দেখো, ছবিটা দেখতে পাচ্ছ আশা করি। জেনারেল ফিল্ড মার্শাল আরউইন রোমেল ইন্সপেক্টিং আ ইউনিট অফ দ্য ইন্ডিয়ান লিজিয়ন ইন ফ্রান্স, ফেব্রুয়ারি 1944। চলো, নেক্সট কোশ্চেনে চলে আসা যাক। বরডই শিলা স্টর্ম অরিজিনেটস ইন হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেটস? বরডই শিলা স্টর্ম এটা কোন রাজ্যে আমরা দেখতে পাই? ঠিক আছে, কোন রাজ্যে আমরা দেখতে পাই? বলো কি হবে আনসার? আসাম, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কেরালা? কোথায় দেখতে পাই আমরা ঝটপট? এই তো, ভেরি গুড। সো আনসার হয়ে যাবে, আনসারটার আগে আমি আরেকবার বলে দিচ্ছি সবাইকে, যারা এখনো বন্দে ভারত ব্যাচ 2 তে জয়েন করোনি তারা চাইলে জয়েন করতে পারো। এটা কিন্তু পিওরলি প্র্যাকটিস ব্যাচ হবে। শুধু প্র্যাকটিসই হবে না, এর সাথে কি হবে, এর সাথে তোমার বেসিক যে ক্লাসগুলো, ফান্ডামেন্টাল যে ক্লাসগুলো, সেইগুলোর রেকর্ডেড ভিডিওসও কিন্তু থাকবে, ঠিক আছে? সুতরাং যদি কোনো চ্যাপ্টারে তোমাদের কোনো ডাউট বা কোয়ারি থাকে, সেগুলো তুমি ওই ক্লাসগুলো দেখে ক্লিয়ার করে নিতে পারবে সিম্পলি, ঠিক আছে? আর তাছাড়া রিগোরাস প্র্যাকটিস হবে এই বন্দে ভারত ব্যাচ 2 তে, ঠিক আছে? আপকামিং রেলে যা যা পরীক্ষা আছে, সব পরীক্ষার জন্য কিন্তু এই ব্যাচটা ভেরি হেল্পফুল, খুবই হেল্পফুল হবে এবং গুরুত্বপূর্ণ ক্লাস একটা। চলো, নেক্সট আনসারটা তাহলে দেখে নেওয়া যাক নাকি? ইয়েস, আনসার হবে আসাম, নর ওয়েস্টার্স, ঠিক আছে? নর ওয়েস্টার্স, বড়ই শিলা আসাম, কালবৈশাখী বেঙ্গল, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলে এটাকে কালবৈশাখী নামে ডাকা হয়, বড়শিলা হচ্ছে আসামে। লোকালাইজড রেনফল অ্যান্ড থান্ডারস্টর্ম ইভেন্ট হুইচ অকার্স ইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়ান স্টেটস অফ বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আসাম ফ্রম এপ্রিল টিল দ্য মনসুন এস্টাবলিশেস ইটসেলফ ওভার নর্থ ইস্ট ইন্ডিয়া, ঠিক আছে? আচ্ছা, ইট অলসো মার্কস দ্য বিগিনিং অফ দ্য আসামিজ মান্থ বোহাগ অর বৈশাখু। আদার লোকাল উইন্ডস ইন ইন্ডিয়া হচ্ছে এলিফ্যান্টা মালাবার কোস্টে, কালি আঁধি নর্থ ওয়েস্টার্ন বা নর্থ ওয়েস্টার্ন পার্টস অফ ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন, লু যেটা হচ্ছে হট উইন্ড ইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান,
ম্যাঙ্গো শাওয়ার্স, যেটা হচ্ছে কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ওল্ডেস্ট প্রোডাকশন ইউনিট অফ ইন্ডিয়ান রেলওয়ে? খুব ইম্পর্টেন্ট, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। রেলের পরীক্ষা দিতে যাচ্ছ, সুতরাং এগুলো জানা উচিত। ঠিক আছে, রেলের পরীক্ষা যখন দিতে যাচ্ছ এগুলো তো তোমাকে জানতেই হবে, ভেরি ইম্পর্টেন্ট। এটাও লিখে দিলাম, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। রেল হুইল ফ্যাক্টরি, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। ওল্ডেস্ট প্রোডাকশন ইউনিট অফ ইন্ডিয়ান রেলওয়ে কোনটা? আমার ভয়েস ক্লিয়ার আছে? ভয়েস ক্লিয়ার তো? ওকে, সো ওল্ডেস্ট প্রোডাকশন ইউনিট কোনটা? কোনটা আমার ওল্ডেস্ট প্রোডাকশন ইউনিট বলো? ওকে, ভেরি গুড। সো আনসার আসা শুরু হয়ে গেছে, গ্রেট। ইয়েস, আনসার উইল বি চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। গ্রেট, ভেরি গুড, ভেরি গুড। আনসার হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। ওকে, answer will be Chittaranjan Locomotive Works. দেখো, Chittaranjan Locomotive Works, West Bengal, is the oldest production unit of the Indian Railway, established in 1950. Chittaranjan Locomotive Works manufactures mainline electric broad gauge locomotives, rail wheel factory, যেটা আগে নাম কি ছিল? হুইল অ্যান্ড অ্যাক্সেল প্ল্যান্ট আগের নাম ছিল। ঠিক আছে, it is situated in Bangalore and founded in 1984. ঠিক আছে, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, যেটা আইসিএফ, located at পেরাম্বুর, চেন্নাই, and inaugurated in 1955. ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস, এটা হচ্ছে বারাণসীতে, 1961 এ এস্টাবলিশড। আচ্ছা, ডিজেল লোকো মডার্নাইজেশন ওয়ার্কস, এটা হচ্ছে পাটিয়ালা, পাঞ্জাব। রেল কোচ ফ্যাক্টরি হচ্ছে কাপুরতলা, আর মডার্ন কোচ ফ্যাক্টরি হচ্ছে রায়বেরেলি। সো অনেকগুলো কিন্তু আমরা রেলওয়ে ফ্যাক্টরিজ নাম জেনে নিলাম, কোথায় কোনটা অবস্থিত, কোথায় কোনটা আছে। ঠিক আছে, চলো নেক্সট। দেখতেই পাচ্ছ, ইনঅগ্রেশন অফ দ্য ফার্স্ট স্টিম লোকোমোটিভ বাই ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, 1st নভেম্বর 1950। ছবিটা আশা করি দেখতে পাচ্ছ। চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং লাইন্স রানস প্যারালাল টু দ্য অ্যারাবিয়ান সি? এর মধ্যে কোনটা অ্যারাবিয়ান সি বরাবর চলছে, যাচ্ছে? দ্য সাদার্ন রেলওয়েজ, নাকি দ্য সেন্ট্রাল রেলওয়েজ, নাকি ওয়েস্টার্ন রেলওয়েজ, নাকি দ্য কোঙ্কান রেলওয়েজ? বলো কি হবে, আনসার কি হবে? হ্যাঁ, একদম একদম, ভেরি গুড। ইয়েস সৌভিক, একদম রাইট। চলো বলো আনসার কি হবে? কি হবে আনসার? ওকে, দেখি সবার আনসার কার কি আসছে একটু দেখে নি। অলরাইট, আনসার হবে দ্য কোঙ্কান রেলওয়েজ। ঠিক আছে, দ্য কোঙ্কান রেলওয়ে ওয়াজ কনস্ট্রাক্টেড ইন 1998 with its headquarters at CBD Belapur, Navi Mumbai, Maharashtra. 761 kilometer long rail route connecting Roha in Maharashtra to Mangalore in Karnataka. Headquarters of Central Railway হচ্ছে মুম্বাই সিএসটি, হেডকোয়ার্টার্স অফ ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই চার্চ গেট, হেডকোয়ার্টার্স অফ সাদার্ন রেলওয়ে হচ্ছে চেন্নাই। দেখতে পাচ্ছ কোঙ্কান রেলওয়েটার ম্যাপটা কি সুন্দরভাবে দিয়েছি, একদম জিনিসটা মাথার মধ্যে গেঁথে যাবে। দেখতে পাচ্ছ, পুরো অ্যারাবিয়ান সি বরাবর কোঙ্কান রেলওয়েটা কিন্তু গেছে, তাই না? দেখো, রোহা, রত্নাগিরি, মাডগাঁও। ঠিক আছে, ওকে, ওইদিকে শুরু হয়েছে কোথায়? নভি মুম্বাই থেকে, সিবিডি বেলাপুর, নভি মুম্বাই। ওকে, দেখো রোহা থেকে শুরু হয়েছে, রোহা থ্রু রোহা,
ওইদিকে গেছে কোথায়, রত্নাগিরি, তারপরে মডগাঁও, ওকে, তারপর চলে যাচ্ছে ম্যাঙ্গালোর। চলো নেক্সট, হুইচ অফ দ্য গিভেন লেয়ার্স অফ দ্য অ্যাটমসফিয়ার হ্যাজ দ্য লোয়েস্ট ডেন্সিটি? অ্যাটমসফিয়ারের কোন লেয়ারের ডেন্সিটি সবচেয়ে কম, বলো ঝটপট, তাড়াতাড়ি উত্তর আসা চাই, এত ডিলে করলে চলবে না, লেট করলে হবে না। কোন লেয়ারের ডেন্সিটি সবচেয়ে কম অ্যাটমসফিয়ারে? আমাদের অ্যাটমসফিয়ারে, আর্থের অ্যাটমসফিয়ারে কোন লেয়ারের ডেন্সিটি সবচেয়ে কম? এইটা যদি মানে ডিটেলসে কেউ না পড়েও থাকো তাহলেও পারবে, এটা আমার গ্যারেন্টি। একদম ইজি কোশ্চেন, এটা কমন সেন্স দিয়েই তোমরা পারবে। দেখো কোশ্চেনগুলো কিন্তু খুব একটা হার্ড না, খুব টাফ কিন্তু না, কমন সেন্স লাগালেই পেরে যাবে। কি হবে আনসার? এই তো আনসার আসছে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই তো বললাম তো, কমন সেন্স লাগালেই কিন্তু পেরে যাবে। বাহ, খুব ভালো। কি হবে আনসার? ইয়েস, exosphere. Exosphere is the outermost layer of the Earth's atmosphere. It extends from the top of the thermosphere to outer space. Ionosphere is a region with the thermosphere where the atmosphere becomes ionized by solar radiation. যেখানে আয়ন ফর্মেশন হচ্ছে সেটা কি? আয়োনোস্ফিয়ার। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, ওইদিকে the stratosphere is located above the troposphere and below the mesosphere. It contains the ozone layer which absorbs much of the sun's ultraviolet radiation. তারপরে the mesosphere is the layer above the stratosphere and below the thermosphere. It is characterized by a decrease in temperature with increasing altitude. যত অল্টিটিউড বাড়ছে তখন ওইদিকে তোমার টেম্পারেচারটাও কমছে। চলো এই ছবিটা একটু সুন্দর করে দেখে নাও, জিনিসটা মাথায় গেঁথে যাবে। শুরুতেই প্রথমেই হচ্ছে আমার একদম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, দেখতেই পাচ্ছ ট্রপোস্ফিয়ার, প্যাসেঞ্জার প্লেন, হট এয়ার বেলুন এখান দিয়ে ট্রপোস্ফিয়ার দিয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তার উপরে চলে গেল আমার স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের টেম্পারেচার রেঞ্জ 15 থেকে -56.5 ডিগ্রি সেলসিয়াস। ওইদিকে তোমার -56.5 থেকে চলে যাচ্ছে -2.5 ডিগ্রি সেলসিয়াস স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে মেসোস্ফিয়ার, এর উপরে মেসোস্ফিয়ার, এখানে মিটেরোলজিক্যাল রকেট দেখা যায়, অ্যাস্ট্রয়েডস, মিটিওরস। আচ্ছা, অ্যাস্ট্রয়েডস বলবো না, রাদার মিটিওরস, ঠিক আছে, মিটিওর শাওয়ার এই মেসোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ারে আস্তে আস্তে মিলিয়ে যায়। আচ্ছা, তার ঠিক উপরে হচ্ছে যেখানে আমরা অরোরা লাইটটা দেখতে পাই, অরোরা অস্ট্রেলিস, অরোরা বোরিয়ালিস, থার্মোস্ফিয়ার। এইখানে ঠিক টেম্পারেচারটা ইনভার্সন হচ্ছে, -86.5 থেকে ওইদিকে রেঞ্জ হচ্ছে 1200 ডিগ্রি সেলসিয়াস। তারপরেই হচ্ছে এক্সোস্ফিয়ার, যেখানে আমরা দেখতে পাই স্যাটেলাইট, স্পেসক্রাফট বা স্পেসশিপ, ঠিক আছে। এই লেয়ারটা হচ্ছে একদম বাইরে, বুঝতে পারছো, আর্থের গ্র্যাভিটির থেকে মানে অনেকটাই দূরে, সুতরাং এর ডেন্সিটিটাও অনেকটা কম। যেই এই লেয়ারটা ভেদ করে কোনো স্পেসশিপ ঢুকছে তখনই কিন্তু ঘর্ষণের ফলে, টেম্পারেচার হাই হওয়ার ফলে কিন্তু সেই স্পেসশিপে কোনো ফল্ট থাকলে সঙ্গে সঙ্গে কিন্তু ইট উইল বার্ন আপ, ঠিক আছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ রক? এর মধ্যে কোনটা রকের এক্সাম্পল না? এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, জানলে খুবই সহজ, খুবই সোজা, না জানলে কিন্তু খুবই কঠিন কোশ্চেনটা। কি হবে আনসার বলো? একদম ইজি কোশ্চেন, পড়া উচিত। কি হবে আনসার? ওকে, দেখি আনসার কার কি আসছে একটু দেখে নি। আগের আনসার তো বললাম, ওই যে এক্সোস্ফিয়ার ছিল আমাদের, লোয়েস্ট ডেন্সিটি এক্সোস্ফিয়ার। যেহেতু তোমার আর্থের
গ্র্যাভিটেশনাল পুল বা আর্থের গ্র্যাভিটি থেকে অনেকটা বাইরের দিকে, তাই জন্য আমার কি হলো, তাই জন্য আমার এটা ডেন্সিটিটাও সবচেয়ে কম, এর ডেন্সিটি সবচেয়ে কম এক্সোস্ফিয়ার, একদম আউটার লেয়ার অফ দ্য আর্থস অ্যাটমসফিয়ার। এর মধ্যে কোনটা রক না বলো? ইজি কোশ্চেন, না জানলে খুবই কঠিন, জানলে খুবই ইজি, খুবই সহজ। ইয়েস, ভেরি গুড। অ্যাসফল্ট, এর একটা নাম কি? বিটুমেন। দেখো, অ্যাসফল্ট also known as bitumen is a sticky black highly viscous liquid or semi solid form of petroleum. Types of rocks দেখো, igneous rock, example কি? গ্রানাইট, pumice, obsidian, andesite, rhyolite and basalt. Sedimentary rocks, এর এক্সাম্পল কি? স্যান্ডস্টোন, মানে সেডিমেন্টেশনের জন্য যেই রক গুলোর ফর্মেশন হচ্ছে, লাইমস্টোন, শেল। আচ্ছা, মেটামরফিক রক মানে মেটামরফোসিস হয়েছে, চেঞ্জ হয়েছে তার স্ট্রাকচার অ্যান্ড ফিচার্স, ফাইলাইট, স্কিস্ট, নিস, কোয়ার্জাইট অ্যান্ড মার্বেল, এগুলো সব মেটামরফিক রকস। আচ্ছা, ইগনিয়াস রক মানে, ইগনিয়াস রক কিসের থেকে হচ্ছে? ভলকানিক অ্যাক্টিভিটিস এর জন্য কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে, মাথায় রাখতে হবে। নেক্সট, অ্যান অবজেক্ট উইথ মোর ড্যাশ হ্যাজ মোর ইনার্শিয়া, এটাও কিন্তু টেকনিক্যাল কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন। ইজি কোশ্চেন, ইম্পর্টেন্ট এবং ইজি। কি হবে আনসার বলো? দেখো, এই ধরনের কোশ্চেন ফ্র্যাকশন অফ এ সেকেন্ডের মধ্যে আনসার করতে হবে। হার্ডলি এই ধরনের কোশ্চেনের পেছনে তুমি 5 সেকেন্ডস টাইম দেবে, 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এই আনসার, এই কোশ্চেনের আনসার করে দিতে পারবে, এক ঝলকে দেখলেই আনসার করতে পারবে, ভাবনা চিন্তার কিচ্ছু নেই। জিএ সেকশনটাই এমন। প্রজেক্ট করতে হয়েছিল রক্সের উপর, হ্যাঁ আমাদেরও স্কুলে ছিল। একদম। চলো, কি হবে আনসার? কি হবে? ভেরি গুড, একদম ইজি, গ্রেট। অ্যান অবজেক্ট উইথ মোর মাস হ্যাজ মোর ইনার্শিয়া, একদম সহজ, জলভাগ কোশ্চেন, ঠিক আছে। ইট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য, দেখো ইনার্শিয়া ইজ ডিপেন্ডেন্ট অন দ্য মাস অফ দ্য বডি, ঠিক আছে। দ্য অবজেক্ট উইথ গ্রেটার মাস উইল হোল্ড গ্রেটার ইনার্শিয়া। ভেলোসিটি কি? রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, মানে ডিএসডিটি, ঠিক আছে। চলো, ওজোন লেয়ার থিকনেস ইজ মেজার্ড ইন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আবার বলছি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং এইটা আমি এক্সপেক্ট করবো না সবাই পারবে, যদি পারো তাহলে খুবই ভালো, ঠিক আছে। আর যারা পারবে না, কোনো অসুবিধা নেই, চিন্তার কোনো কারণ নেই, নোট করে নেবে, প্লিজ নোট ইট ডাউন। আর পিডিএফটা তো পেয়ে যাবেই, কোনো চাপ নেই, ঠিক আছে। দের ইজ নাথিং টু ওয়ারি। ভেরি গুড, ভেরি গুড, এই তো, বাহ, কে বলেছে পারবে না? দারুন দারুন, ভেরি গুড, ভেরি গুড, একদম। এই ক্লাসটা হয়ে গেলে সবাই দেখবে কে কত মার্কস পাচ্ছ, কটা ভুল হলো কটা ঠিক হলো, হিসেব করে আমাকে বলবে কতগুলো কোশ্চেনের আনসার দিতে পারলে। ভেরি গুড, আনসার ইজ ডবসন ইউনিট, ভেরি গুড। ওজোন লেয়ার average thickness 300 Dobson units, or a layer that is 3 millimeters thick, 3 millimeters thick. Sievert unit হচ্ছে used to quantify the biological effects of ionizing radiation, ঠিক আছে। Dobson unit, area covered by a column of ozone is known as Dobson unit, very good। দেখো, তারপর একটা, সব জিনিস এরকম ভাবে চেষ্টা করবে ছবি দিয়ে বোঝার, ঠিক আছে। যত ছবির মাধ্যমে বুঝবে তত জিনিসটা মাথায় থাকবে, তাই জন্য আমি চেষ্টা করি। আচ্ছা, পড়ানো হয়েছিল, বাহ, ভেরি গুড, ভেরি গুড। সো সায়েন্সের ক্লাসগুলো সবাই ভালোভাবে করেছো, এটা এর প্রমাণ। গুড, গ্রেট। আচ্ছা, তো যত দেখবে ছবি বা কোনো ফ্যাক্টস দিয়ে রিলেট করে পড়ছো, তত জিনিসটা মাথায় থাকবে ভালো। আর অবভিয়াসলি যত রিভাইজ করবে তত ভালো মাথায় থাকবে। এটার আনসার কি হবে? ইন ইন্টারনেট টেকনোলজি, ডিএনএস, হোয়াট ডাজ ডিএনএস স্ট্যান্ড ফর? এইটা না পারলে বুঝবো কম্পিউটার ক্লাসটা ঠিক মতো আমি করতে পারিনি বা তোমরা করোনি। কি হবে বলো? করিয়েছিলাম, কম্পিউটারের ক্লাসে করিয়েছিলাম, বলো, ঝটপট বলো, আনসার কি হবে?
Domain name system. Very good. Domain name system. Domain name system is a naming database in which internet domain names are located and translated into internet protocol addresses, IP address. ঠিক আছে? Very good. Next, the cell with a dark boundary in dash is called an active cell. একদম ইজি। এই আবার জল ভাত কোশ্চেন, বলো এটা পারতে হবে, এটাই ভুল আনসার দিলে চলবে না। একদম ইজি, একদম ইজি। বাহ, ভেরি গুড। হ্যাঁ, এটা আমাকে অনেকেই বলেছিলে যে কম্পিউটার যা যা করিয়েছেন স্যার, এর থেকে অনেক কমন পেয়েছি। লাস্ট যে কটা পরীক্ষা হলো তোমাদের, তার মধ্যে থেকে কমন এসেছিল, আমাকে বলেছো তোমরা, সেটা আমি জানি। ভেরি গুড। এটা তো একদম ইজি, ভুল করলে কি করে চলবে বাবা। এই মিক্সড আনসার আসছে কেন? সেল, কখন সেল ফরমেশন হয় বলো তো? এটা বায়োলজির সেল তো না। এই দাঁড়াও জাস্ট সেকেন্ড, একে বুঝিয়ে দিই তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। এই ধরো কলাম আছে, এই রো আছে, ঠিক আছে? এই স্ট্রাকচারটা আমরা কোথায় দেখতে পাই? ফার্স্ট অফ অল বলো, এই স্ট্রাকচারটা আমি কোথায় দেখতে পাই? এমএস অফিসের কোন প্রোডাক্টের মধ্যে আমি দেখতে পাই, যেটা আমরা প্রায় ইউজ করে থাকি? কিসের মধ্যে দেখতে পাই এটা? এবার অনেকে বলবে স্যার এটা তো ওই ওয়েফার্স চকলেটের মধ্যে আমরা দেখতে পাই। এনিওয়ে, চলো দেখো, এই যে যখন এটাকে আমি সিলেক্ট করলাম না, তখন এই জায়গাটা ডার্ক হয়ে থাকে। এটা কোথায় দেখতে পাই? এমএস এক্সেল এ দেখতে পাই আমরা। ডার্ক হয়ে থাকবে যদি এটা সিলেক্ট করো, ঠিক আছে? ডার্ক বাউন্ডারি আছে। এটাকে আমি কি বলবো? দিস ইজ আ সেল। আনসার কি হয়ে যাবে? এমএস এক্সেল। ছবিটা দেখতে পাচ্ছ সবাই? When using a spreadsheet or a general two-dimensional table, the selected, highlighted or clicked upon cell is called the active cell. দেখতে পাচ্ছ? এই ধরো এটাই আমি সিলেক্ট করলাম, ঠিক আছে? এটাতে সিলেক্ট করলে এটা হয়ে গেল আমার কি? অ্যাক্টিভ সেল, ঠিক আছে? এইটা সিলেক্ট করলাম, এটা আমার অ্যাক্টিভ সেল হয়ে যাবে। এগুলো হচ্ছে তোমার কলম অ্যাড্রেস নাম্বার। আচ্ছা, রিবন এখানে দেখতে পাচ্ছ, হাইড আনহাইড অপশন আছে, প্রত্যেকটা সেগমেন্ট আছে, মেনু ট্যাব পরপর, ফাইল, হোম, ইনসার্ট, লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ। আচ্ছা, এটা হচ্ছে রিবন। রো অ্যাড্রেস নাম্বার, এটা সিঙ্গেল সেল, ঠিক আছে? ফর্মুলা বার, এটা হচ্ছে ফর্মুলা বার, এখানে কোনো ফর্মুলা ভি লুকআপ হোক বা যে ফর্মুলায় তুমি লাগাও, ঠিক আছে? ফর্মুলা বার। আচ্ছা, শিট ট্যাব, শিট 1, শিট 2, শিট 3, ঠিক আছে? তুমি এক্সেল শিটে এরকম মানে স্প্রেডশিটে পরপর শিট অ্যাড করতে পারবে। এটা হচ্ছে, আর এটা হচ্ছে স্ট্যাটাস বার, ঠিক আছে? ভেরি গুড। হ্যাঁ, এক্সেলে হয় সেল ফরমেশন। ভেরি গুড, ভেরি গুড, একদম রাইট। চলো, অ্যাটেম্পট টু গেইন আনঅথরাইজড, কালকেই পড়ালাম মনে হয়, কালকে না তো পরশুদিন পড়ালাম, না কালকেই মনে হয় পড়ালাম। এটা কম্পিউটারে, attempt to gain unauthorized access to a user's system or information by pretending to be a user। বলো কি হবে? আনসারটা কি হবে দেখি, এটা কে কে পারবে দেখি। যারা আমার কম্পিউটারের ক্লাসটা করেছে তারা পারবে ঝটপট। একদম র্যাপিড ফায়ার কোশ্চেন, র্যাপিড ফায়ার রাউন্ড, ঝড়ের বেগে আনসার আসা চাই। বাহ, ভেরি গুড, ভেরি গুড। মানে একজন ইউজার, বিশ্বস্ত একজন ইউজার বা বিশ্বস্ত একজন ব্যক্তির রূপ নিয়ে তোমার কাছে আসবে, তোমার পুরো ইনফরমেশন নিয়ে চলে যাবে এবং সেটাকে মিসইউজ করবে। এই ধরনের একটা কার্যকলাপকে কি বলবো আমি? ভেরি গুড, ইয়েস, আনসার হবে কি? স্পুফিং। দেখো এবার সবকটাই আমি আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি। দেখো, স্পুফিং ইজ এ টাইপ অফ স্ক্যাম where criminal disguises their identity to trick a target into interacting with them। ইমেল স্পুফিং হয়, ঠিক আছে? আচ্ছা, ফেক ডোমেন থাকতে পারে, সেখানে তুমি ঢুকে গেলে তোমার ডেটা বা ইনফরমেশন মানে তারা রিট্রিভ করে ফেললো। আচ্ছা, কলার আইডির মাধ্যমেও স্পুফিং হয়, ঠিক আছে? আচ্ছা, a website URL is disguised to trick a target into interacting with it। ওয়েবসাইট স্পুফিং বলা হয় সেটাকে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো বাকিগুলো দেখো।
একটা হচ্ছে ফিশিং। ফিশিং কি? is a type of online scam that aims to steal personal information such as password, bank account numbers and credit card information. সেটাকে কি বলবো? সরি, সেটা হচ্ছে ফিশিং। আচ্ছা, ক্র্যাকিং কি? malicious technique used to gain unauthorized access to computer system or networks to steal, corrupt or view data. It's similar to hacking but is used in criminal sense. ক্র্যাক করা, কোনো দেখো একটা সেফ আছে তোমার বাড়িতে, লকার আছে, সেটাকে ক্র্যাক করা মানে কি? ইল্লিগালি সেটাকে ভেঙে তার কন্টেন্টসটাকে নিয়ে নিলে, হ্যাঁ কি না? সিমিলারলি তোমার ডিভাইসটাকে ক্র্যাক করে ফেললো, কোডটাকে ক্র্যাক করে ফেললো এবং তোমার ইনফরমেশন সব নিয়ে নিল, ঠিক আছে? এবং সেই জিনিসটা কিন্তু ইল্লিগাল অ্যাক্টিভিটি, ক্রিমিনাল কার্যকলাপের জন্য এটা করা হয়। ফিশিং কি? সিম্পলি তোমার ইনফরমেশনটা চুরি করলো। আর স্পুফিং কি? যেটা আনসার হলো স্পুফিং। স্পুফিংটা কি? বিশ্বস্ত মানুষের বেশে আসলো, তোমার ডেটাটা নিয়ে চলে গেল। আচ্ছা, এবং স্প্যামিংটা কি? লাস্ট অপশন যেটা স্প্যামিং, সবকটা অপশনই দেখলাম, স্প্যামিংটাও দেখে নি। স্প্যামিং হচ্ছে মানে এইগুলো সবকটাই হচ্ছে স্প্যামের মধ্যে পড়ে। মানে আনসলিসিটেড মেসেজ তোমাকে পাঠাবে, ঠিক আছে, সমানে অ্যাডভার্টাইজ করে যাবে, স্প্যাম করছে মানে সমানে অ্যাডভার্টাইজমেন্ট পাঠাচ্ছে, ঠিক আছে? ওকে, প্রহিবিটেড পারপাসের জন্য, মানে প্রহিবিটেড যেগুলো সেগুলো করছে, যেরকম যেটাকে আমরা ফিশিং এর মধ্যে বলি, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস তোমার নিয়ে নিচ্ছে, বা সিম্পলি রিপিটেডলি একই মেসেজ বারবার করে চলে আসছে, সমানে স্প্যাম করা। যেরকম এই ব্লিঙ্কিট বা জেপ্টো থেকে সমানে মেসেজ এসে আছে, মেনলি জেপ্টো থেকে আসে, যে এখন অফার চলছে, সেম মেসেজ বোধহয় সপ্তাহে কি বলবো, জেপ্টো বলতে পারো আমার গার্লফ্রেন্ডের মতো, হ্যাঁ গার্লফ্রেন্ড হয়ে গেছে জেপ্টো, সারাদিন মেসেজ আসছে, মেসেজ করে যাচ্ছে, উই আর মিসিং ইউ, কাম ব্যাক। আরে ভাই, মানে কি বলবো, মানে মেসেজ দেখলে লোকে, মানে অফিসের কলিগরা অন্য কিছু ভাববে, মেসেজটা খুলে দেখছি জেপ্টো থেকে মেসেজ এসছে, উই আর মিসিং ইউ, কাম ব্যাক। অনেকদিন অর্ডার করে নি গ্রসারি জেপ্টো থেকে, সমানে সেম মেসেজ স্প্যাম করে যাচ্ছে, উই আর মিসিং ইউ, কাম ব্যাক, এবং এই অফার চলছে 50% ডিসকাউন্ট। এটাকে কি বলবে? স্প্যামিং। ধরো কোনো তুমি জুয়েলারি, মানে তুমি ধরো ব্লু স্টোন বা কোনো জুয়েলারি কোম্পানি থেকে বা জুয়েলারি স্টোর থেকে তুমি কোনো জুয়েলারি কিনেছিলে, বানিয়েছিলে তুমি, কোনো ভাই বোন কারোর একটা জন্য তুমি তার বিয়েতে জুয়েলারি কিনে দিয়েছিলে, ফোন নাম্বার নিয়ে নিয়েছে, এবং সেই জুয়েলার্স থেকে সমানে তোমার কাছে, ধরো কল্যাণ জুয়েলার্স, সমানে মেসেজ এসে যাচ্ছে, জুয়েলারির দাম কমে গেছে, সোনার দাম কমে গেছে, শিগগিরই কিনুন। একই মেসেজ তোমাকে দিনে বোধহয় 10 বার পাঠাচ্ছে। দিস ইজ কল্ড স্প্যামিং। মাথায় ঢুকলো? প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দিলাম, আর যেন ভুল না হয়। সবাই তোমরা হাসছো আমি জানি, আমার এক্সাম্পল গুলো একটু এরকমই হয়, কি বলবো বলো, আমি এমন প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই যাতে জিনিসটা মাথায় থেকে যায়। চলো নেক্সট, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ইন্ডিয়ান ইকোনমি থেকে, রাদার ইকোনমিক্স টপিকটা থেকে বা ইকোনমি থেকে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হোয়াট ইজ নিকেই? বলো। এই পিডিএফটা দিয়ে দেবো, চিন্তা নেই, কেউ চিন্তা করবে না, পিডিএফ গুলো সব পেয়ে যাবে, কোর্স ওপেন করবে, ঠিক আছে? ক্লাস নোটস বলে একটা ফোল্ডার আছে, বানিয়ে দিচ্ছি সুন্দর করে, ক্লাস নোটস, সে ফোল্ডারটা ওপেন করলেই দেখতে পারবে, ঠিক আছে? বলো কি হবে আনসার, দেখি, ঝটপট আনসার দাও, বেশি টাইম নেই। কি হবে আনসার? দেখি কে কে সঠিক আনসার দেয়, দেখে নি একটু। কোনো অসুবিধা নেই, দেখো চেষ্টা করো, ঠিক আছে? ভুল হলে তো বলে দেবই, আর ভুল হলেই না শিখবে, ভুল না হলে শিখবে কি করে বলো তো? একদম, ভুল করতে করতে মানুষ শেখে। কি হবে আনসার? ভেরি গুড, ভেরি গুড, এই তো আনসার আসা শুরু হয়ে গেছে, বাহ, হুম হুম, ভেরি গুড। দেখো, এটা হচ্ছে শেয়ার প্রাইস ইন্ডেক্স অফ টোকিও শেয়ার মার্কেট। আমাদের যেমন কি আছে, নিফটি আছে,
ठीक है। निफ्टी नाम तो सुना ही होगा, एज फेमस एज SRK, शाहरुख खान। ঠিক আছে, তো নিকেই হচ্ছে জাপানের লিডিং স্টক ইন্ডেক্স কম্প্রাইজিং দ্য কান্ট্রিজ টপ 225 ব্লু চিপ কোম্পানিজ। ব্লু চিপ কোম্পানি কোনগুলো? যেগুলোর ভ্যালুয়েশন মারাত্মক হাই, সেগুলোকে কি বলবো? ব্লু চিপ কোম্পানি। The Nikkei is a price weighted index, which means the index is an average price weighted index। এটার মানেটা আমাকে বুঝতে হবে, জিনিসটা কি, হোয়াট ইজ প্রাইস ওয়েটেড ইন্ডেক্স। কেউ ধরো জিজ্ঞেস করলো, পরীক্ষা হয়তো এতটা কঠিন বা টাফ দেবে না, তোমাকে কেউ ধরো জিজ্ঞেস করলো ভাই প্রাইস ওয়েটেড ইন্ডেক্সটা কি, তুমি পারলে না, বলবে তাহলে কি পড়েছিস ইকোনমি। দেখো, প্রাইস ওয়েটেড ইন্ডেক্স যখনই বলছি সেটা কি, দ্য ইন্ডেক্স ইজ অ্যান অ্যাভারেজ। অ্যাভারেজ করা হচ্ছে কিসের অ্যাভারেজ? অফ দ্য শেয়ার প্রাইসেস অফ অল দ্য কোম্পানিজ লিস্টেড। মানে এই যে দেশের জাপানের যে টপ 225 খানা কোম্পানি আছে, ব্লু চিপ কোম্পানি আছে, ঠিক আছে, সেইগুলোর এই যে একটা অ্যাভারেজ আমি যদি তৈরি করি, শেয়ারগুলোর দামের একটা অ্যাভারেজ, সেটাকে আমি কি বলবো? প্রাইস ওয়েটেড ইন্ডেক্স। ঠিক আছে, জাপান নিকেই ওয়াইপস আউট ইয়ার্স গেইনস। ঠিক আছে, চলো মনে থাকবে নিকেই হচ্ছে টোকিও স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের প্রাইস ইন্ডেক্স, শেয়ার প্রাইস ইন্ডেক্স। চলো নেক্সট ফিজিক্সের কোশ্চেনে চলে আসা যাক। আমরা এই জি এর ক্লাসটায় চেষ্টা করেছি ম্যাক্সিমাম টপিকস কভার করার, ম্যাক্সিমাম সাবজেক্টস। ঠিক আছে, বলো এটার আনসার কি হবে? ঝটপট ঝটপট, এটার আনসার কি হবে? এটা মানে ইমাজিন করেও আনসার দিতে পারবে, মেন্টালি যদি ক্যালকুলেট করো, আর না হলে ছবি এঁকেও বুঝতে পারবে। বলো, ইজি কিন্তু একটু টাইম নাও, কোনো অসুবিধা নেই, ক্যালকুলেট করে বলো। আবার বলছি, বি ভেরি কেয়ারফুল। কোশ্চেনটা কি বলেছে? অ্যান ইনসিডেন্ট রে স্ট্রাইকস আ প্লেন মিরর অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 20 ডিগ্রি উইথ দ্য মিরর। ভালো করে পড়বে, আন্ডারলাইন করে দিচ্ছি। 20 degree with the mirror, the angle between the incident ray and the reflected ray। এই মিরর, প্লেন মিরর আছে, ঠিক আছে, এই এলো রে অফ লাইটটা, সরি এই এলো, ঠিক আছে, স্ট্রাইক করলো, আসলো, রিফ্লেক্ট করলো, ঠিক আছে, নর্মাল টেনে দিয়েছি। 20 ডিগ্রি কোনটা? কোনটা 20 ডিগ্রি বলেছে বাবা? ভাবনা চিন্তা করো, বুঝে সুঝে আনসার করতে হবে, অপশনে সব থাকবে। 20 ডিগ্রি উইথ দ্য মিরর বলেছে কিন্তু। 20 ডিগ্রি উইথ দ্য মিরর মানে কি? এটা তো মিরর, এটা তো প্লেন মিরর, এটা 20 ডিগ্রি, এইটুকু কতখানি হবে? নর্মাল আর ইনসিডেন্ট রের মধ্যে অ্যাঙ্গেলটা কত? এইটা বার করে দিলেই হয়ে গেল আনসার। অ্যাঙ্গেল বিটুইন দ্য ইনসিডেন্ট রে অ্যান্ড দ্য রিফ্লেক্টেড রে, অর্থাৎ এই পুরো অ্যাঙ্গেলটা জানতে চেয়েছে, বুঝতে পারছো? সৌভিক স্যারের ক্লাসগুলো করেছো তো সবাই ভালো করে? তাহলে এত ভুল হওয়ার কথা না বাবা, বাবা হোক মা হোক যাই হোক, ঠিক আছে, ভুল হওয়ার কথা না মা। ভেরি গুড ভেরি গুড, এই তো। অনেকে কমেন্ট সেকশনে হাসছো, আমি জানি, সেটা বুঝতে পারছি, কমেন্ট দেখছি। দেখো, যদি বলি ভুল হওয়ার কথা না বাবা, সবাই বলবে যে কি ব্যাপার, আপনি সেই আগেকার যুগের মতো কথাবার্তা বলছেন। তাই আমি একটু মেয়েদের ফরেও কথা বলি, ভুল হওয়ার কথা না মা, বাবা মা দুটোই বলে দিলাম, ঠিক আছে, জেন্ডার অনুযায়ী অ্যাকসেপ্ট করে নাও আনসারটা। ওকে, ভেরি গুড। কি হলো, এখনো ভুল আনসার কেন আসছে? এই তো কারেক্ট আনসার তো এসে গেল, আবার ভুল কেন হচ্ছে? এত সুন্দর করে এগিয়ে দিয়েছি, ইনসিডেন্ট রে, এই আসছে ইনসিডেন্ট রে আমার,
আসলো, মিরারে লাগলো, ধাক্কা খেলো, বেরিয়ে গেল, রিফ্লেক্টেড রে। অ্যাঙ্গেল উইথ দ্য মিরার, মিরারের সাথে অ্যাঙ্গেল বলেছে 20 ডিগ্রি। পুরোটা কত? পুরোটা কত এঁকে দিচ্ছি, তারপরে কেন ভুল হচ্ছে বাবা? 90 ডিগ্রি। চলো ছবিটাই দেখিয়ে দিই, দেখো। দেখতে পাচ্ছ তো, এটা 90 ডিগ্রি ছিল। এটা যদি 20 ডিগ্রি হয়, এটা 70 ডিগ্রি। এবার কি চেয়েছি? ইনসিডেন্ট রে মাঝখানে নর্মাল, আর রিফ্লেক্টেড রে, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল 70, আর এইদিকে 70 হবে। যেই অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করছে সেই অ্যাঙ্গেলে তো তোমার মানে ইনসিডেন্ট, সেই অ্যাঙ্গেলে তো রিফ্লেক্ট করে বেরোচ্ছে, তাহলে এটা 20 হলে এটাও 20 হবে। টোটালটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি, রাইট অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি। তাহলে 90 থেকে 20 বাদ দেবো 70, 70 আর 70 মিলে হয়ে গেল আবার 140 ডিগ্রি। আনসার 140 ডিগ্রি। ঢুকলো মগজে? ঢুকছে? वेरी गुड। समझे? बोलो समझे कि नहीं समझे? कहाँ समझे? বাহ, ভেরি গুড। এই তো এতক্ষণে ঢুকেছে মাথায়, ভেরি গুড। চলো আর ভুল হবে না। এরপরের দিন ভুল হবে কিন্তু, যেদিন দেখা হবে সিলেকশনের পর, ঠিক আছে, যেদিন দেখা হবে সেদিন আমাকে কিছু না কিছু ট্রিট দিতে হবে, ঠিক আছে, তা বড় সড়ো জায়গায়, যেটা মানে তোমার ইন্টারেস্ট সহ বেড়ে যাবে, ঠিক আছে। এখনই তো তোমাদের সাথে কোনো মিট আপ রাখতে পারছি না। ওকে, ঠিক আছে, গুড, গ্রেট গ্রেট। আচ্ছা একটা কথা বলছি, সবাইকে রিকোয়েস্ট, সিরিয়াসলি পড়ো, এবং স্টাডি রুটিন অনেককেই বানিয়ে দিয়েছি, নিজেদের পার্সোনালাইজড একটা স্টাডি রুটিন। যদি মনে করো বাকিরা যারা যাদেরকে বানিয়ে দিইনি, যদি মনে করো যে হ্যাঁ একটা স্টাডি রুটিন বানিয়ে দিলে ভালো হয় স্যার, তাহলে আমাকে বলবে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। নাম্বারটাও জানো, 9007290603। আমি চেষ্টা করি 24/7 আনসার দেওয়ার, ঠিক আছে। এমনও হয় স্টুডেন্টরা আমাকে রাত্রিবেলা 1টার সময় মেসেজ করেছে, ডাউট কোয়ারি পাঠিয়েছে, আমার ধরো রাত 3টের সময় ঘুম ভাঙলো, উঠলাম, সলিউশনের মানে মানে কোশ্চেনের সলিউশন পাঠালাম, আবার ঘুমিয়ে পড়লাম, এরকমও হয়, ঠিক আছে। অফিসে থাকলেও আমি চেষ্টা করি আনসার দেওয়ার। সুতরাং যখনই দরকার হবে হোয়াটসঅ্যাপ করে নেবে, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, ফোন আমি হয়তো সবসময় রিসিভ করব না, কারণ এই অফিসে থাকলে, কাস্টমার সামনে থাকলে আমি কাস্টমারকে আগে সার্ভিস দেবো, ঠিক আছে, অবভিয়াসলি, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপে আমি অ্যাভেলেবেল থাকি, সঙ্গে সঙ্গে রিপ্লাই পেয়ে যাবে। আর বাই এনি চান্স ধরো ফোন করলে রিং হয়ে গেল, আমি ধরলাম না, বুঝবে আমি ব্যস্ত আছি, আমি ঠিক কল ব্যাক করে নেবো বা হোয়াটসঅ্যাপ করে নেবো, ঠিক আছে। তো যদি মনে হয়, আর এই যে স্টাডি রুটিন বানিয়ে দিচ্ছি, এর জন্য কিন্তু কোনো ফিজ লাগছে না, নো ফিস। ভেবো না এর জন্য স্যার আলাদা করে ফিজ চার্জ করবে না, ঠিক আছে। তোমরা পারসিস্টেন্স এডুকেয়ার ফ্যামিলির মেম্বার, ঠিক আছে, আমার কাছে পড়ছো মানে আমাদের স্টুডেন্ট কাল্টের মেম্বার। সুতরাং এইগুলো আমি ফ্রি অফ কস্ট বানিয়ে দেবো তোমাদের, কারণ আমার একটাই টার্গেট 100% সিলেকশন। এই যে 3টে ব্যাচ আছে রেলের, 3টে ব্যাচ থেকে 100% সিলেকশন চাই। যারা লেগে আছো একদম প্রথম থেকে এখনো অবধি, যারা আমার কাছে ক্লাস করে যাচ্ছ, আমাদের কাছে আমাদের ক্লাসগুলো করছো, রেগুলারলি পড়াশোনা করছো, সিরিয়াসলি পড়ছো, সবকিছু ছেড়ে দিয়ে পড়াশোনা করছো, অনেকেও আছে, ঠিক আছে, আবার জব করতে করতেও পড়ছে, রেলে চাকরি করছে, তার সাথে বেটার পোস্টের জন্য অ্যাপ্লাই করছে, এরকমও আছে অনেক ক্যান্ডিডেট এই আছে। তো আমি চাই তাদের 100% সিলেকশন, আবার বলছি। সুতরাং সেইভাবে পড়ো, সিলেক্টেড লিস্টে যেন তোমাদের নামটা থাকে, এটুকু আমি দেখতে চাই। তো যদি মনে করো স্টাডি রুটিন বানিয়ে দিতে হয়, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, বানিয়ে দেবো। কি হবে আনসার? ইন হুইচ পার্ট অফ দ্য হিউম্যান ইয়ার ইজ অ্যাম্পলিফিকেশন অফ সাউন্ড ডান বাই 3 বোনস, 3টে হাড় বলে দিয়েছি। এমআইএস মনে রাখবে ফর্মুলাটা, এমআইএস। এই এমআইএস মানে কিন্তু ব্যাংকের সেই মান্থলি ইনকাম স্কিম ভেবো না, ঠিক আছে। এমআইএস কি? ম্যালিয়াস ইনকাস স্টেপিস। চলো, ভেরি গুড। আনসার আসছে কিন্তু মিক্সড আনসার পেয়েছি আমি। দেখো ছবিটা, দেখো ছবি দেখলেই সব বুঝে যাবে।
সব সবকিছু তো ছবির মতো একদম চোখে ভাসা উচিত। দেখো ফার্স্ট এটা কি, পিনা। পিনার ফাংশনটা কি? এই যে পিনা, এই যে কানের যে আমাদের এই মানে বাইরের অংশটা, ভিজিবল পার্ট, পিনা এবং অডিটরি ক্যানেল, এই দুটোই হচ্ছে আউটার ইয়ারের মধ্যে পড়ছে, বাইরের দিকটা। ঠিক আছে, তারপরে কি পড়ছে আমাদের টেম্পোরাল বোন, এই হাড়। এবার তারপরে শুরু হলো আমার মিডল ইয়ার। এই মিডল ইয়ার, এম দিয়ে মিডল ইয়ারের নাম স্টার্ট, এবং এই এমআইএস যেটা বললাম সেটাও এম দিয়ে শুরু, ম্যালিয়াস ইনকাস স্টেপিস। সেটা কি? এই পোর্শনটা, ম্যালিয়াসকে বলা হয় হ্যামার, ইনকাস বা অ্যানভিল, তারপর হচ্ছে স্টিরাপ বা স্টেপিস। এই যে স্টেপিস, এই যে লাস্ট হার্টটা স্টেপিস, এই লাস্ট হার্টটাকে মানে মানে হার্টটার সাথে, এটা হচ্ছে স্মলেস্ট বোন ইন দ্য হিউম্যান বডি, এটুকু মাথায় রাখো। এই প্রশ্নটা কতবার যে এসছে, আর কতবার যে কত ব্যাচে করিয়েছি, তাও স্টুডেন্টরা অনেকে ভুল করে এসছে, বলেছে স্যার ভুলে গেছি। স্মলেস্ট বোন ইন দ্য হিউম্যান বডি স্টেপিস। স্মলেস্ট মাসেল কি? স্টেপিডিয়াস মাসেল। এই স্টেপিস হার্টটার সাথে, বোনটার সাথে, ঠিক আছে, যেই মাসেলটা কানেক্টেড সেটা হচ্ছে স্টেপিডিয়াস মাসেল, স্মলেস্ট মাসেল ইন দ্য হিউম্যান বডি। লার্জেস্ট মাসেল কি আমাকে বলবে, কমেন্ট সেকশনে বলবে লার্জেস্ট মাসেল ইন দ্য হিউম্যান বডি কি। আচ্ছা, এখানে হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন বা ইয়ার ড্রাম, কানের পর্দা যেটা, ঠিক আছে, এটা হচ্ছে অডিটরি ক্যানেল। দেখো এই যে তিনটে ইয়ার অসিকলস, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, এমআইএস দিয়ে মনে রাখবে, সিম্পল কথা। দে আর কমনলি রেফার্ড টু অ্যাজ হ্যামার, অ্যানভিল অ্যান্ড স্টিরাপ। দ্য হ্যামার ইজ কানেক্টেড টু দ্য ইয়ার ড্রাম, এই যে কানের পর্দার সাথে এই হ্যামারটা কানেক্টেড, দেখতেই পাচ্ছ। When the hammer vibrates, it transmits the sound to the other two bones, that is anvil and stirrup. These sound waves are amplified up to 20 times of the original waves. সুতরাং কানের সামনে কেউ গিয়ে যদি চিৎকার করে, মারাত্মকভাবে অ্যাম্পলিফিকেশন হয়। এই যে হর্ন বাজে, ঠিক আছে, এয়ার হর্ন, যার জন্য অনেক জায়গায় ব্যান করে দিয়েছে, ব্যান করে দেওয়া উচিত। একটা সাউন্ড যখন কানে যাচ্ছে, কানে ঢুকছে, অডিটরি ক্যানেল দিয়ে ঢুকছে, কানের পর্দায় লাগছে, ভাইব্রেট করছে, এটা 20 গুণ অ্যাম্পলিফাই হয়ে ব্রেনে যাচ্ছে। সুতরাং মানে বেশ কয়েকটা জিনিস মাথায় রাখবে। সবসময় অনেকে দেখবে হেডফোন ইউজ করে, সবসময় হেডফোন ইউজ করা ভালো না। ইয়ারফোন যেটা কানের মধ্যে ঢুকিয়ে আমরা ইউজ করছি। আচ্ছা, এখন মানে খুব সুন্দর, মানে খুব দামি এবং হাইফাই হেডফোন এসে গেছে, বা মানে এয়ারপড এসে গেছে। তাতে কি থাকে, একটা ফিচার এএনসি, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, অর্থাৎ মানে তুমি কানে গুজলে তারপরে কোনো বাইরের কোনো সাউন্ড আসবে না, নয়েজ ক্যান্সেলেশন, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন। তোমার পাশে কেউ যদি ড্রামও বাজায় সেই আওয়াজটাও আসবে না। কানে ধরো একটা দুটো এয়ারপড লাগিয়ে, এরকম দুদিকে দুটো এয়ারপড লাগিয়ে তুমি মুভি দেখছো বা গান শুনছো, অ্যাকশন মুভি দেখছো, ঠিক আছে, মুভির সাউন্ডটাই শুধু কানে আসবে, বাইরের কোনো নয়েজ আসবে না। কারণ এগুলোতে কি আছে, এএনসি, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন। আর এই এএনসির দৌলতে যেমন খুব সুন্দর হাই কোয়ালিটির সাউন্ড আমরা উপভোগ করতে পারি, বাইরের নয়েজ আমরা পাই না, বাইরে কে চিৎকার করছে, ঝামেলা করছে, ঝগড়া করছে, কান্নাকাটি করছে, কিচ্ছু নয়েজ আসবে না। তেমনি এর দৌলতে প্রচুর অ্যাক্সিডেন্টও হয়েছে। রেল লাইনের উপর দিয়ে হেডফোন কানে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, আমরা যখন কলেজ লাইফে ছিলাম চোখের সামনে অনেকবার দেখেছি অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, কলেজ স্টুডেন্টদের মানে জুনিয়রদের এরকম চোখের সামনে অ্যাক্সিডেন্ট হতে দেখেছি, ট্রেন মেরে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, শুনতেই পাচ্ছে না, 10 মিটার দূরে ট্রেন আছে, সে বিন্দাস লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক আছে, ওকে। হয়তো গার্লফ্রেন্ডের ফোন এসছে, মনের সুখে গল্প করছে, আরে প্রেম করতে করতে ছবি হয়ে গেল। তো এইগুলো একটু মানে মানে যারা তোমাদের ছোট মানে ভাই বোন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে এগুলো বলবে, ঠিক আছে, এই কানে হেডফোন গুজে রাস্তায় চলা একদম কিন্তু উচিত না। আচ্ছা, এইবার একটা কথা আসি, যেটা আমাদের টু দ্য টপিক, রিলেটেড টু দ্য টপিক ডাইরেক্টলি, সেটা হচ্ছে এই যে আমি বললাম কানের যে ইয়ার ড্রামটা আছে, ঠিক আছে, ভাইব্রেট করছে। সুতরাং কন্টিনিউয়াসলি যদি তুমি কানে একটা হেডফোন গুজে রাখো, হেডফোন লাগিয়ে রাখলে এখানে কন্টিনিউয়াসলি তোমার সাউন্ড ওয়েভস গুলো আসছে, বারবার করে ভাইব্রেট করছে, এবং এরপরে কি আছে, তোমার ককলিয়ার নার্ভ আছে, ভেস্টিবুলার নার্ভ আছে, অ্যাম্পলিফাই হয়ে ব্রেনে যাচ্ছে। এই ভেতরটা হচ্ছে ইনার ইয়ার, ঠিক আছে, সেমি সার্কুলার ক্যানালস আছে, যে জিলিপির প্যাচ দেখতে পাচ্ছ,
ঠিক আছে, যেটা আমাদের বডির ব্যালেন্সটা মেনটেন করতে সাহায্য করে। আর ককলিয়া হচ্ছে হিয়ারিং এর জন্য, ঠিক আছে, এই ককলিয়া। এইবার ব্যাপারটা হচ্ছে কন্টিনিউয়াস যখন মানে আমাদের ইয়ার ড্রামটা এক্সপোজড টু নয়েজ বা সাউন্ড থাকছে, তখন কিন্তু আস্তে আস্তে বধিরতা চলে আসে, ঠিক আছে। কারণ ইয়ার ড্রামটা তার ইলাস্টিসিটি, লিখে দিচ্ছি, ইলাস্টিসিটি লুজ করে, ইলাস্টিসিটি প্রপার্টিটা লুজ করে। এতে কি হয়, বধিরতা চলে আসে। অনেক সময় কি হয়, ইয়ার ড্রামের মধ্যে একটা ছিদ্র তৈরি হয়, যার জন্য কিন্তু কানে মানুষের অনেকে কম শোনে। আর তাছাড়া মানে নয়েজ পলিউশন তো আছেই। লাল সিগন্যালে দাঁড়িয়ে অনেকে হর্ন দিয়ে যাচ্ছে গাড়ির, আচ্ছা, এয়ার হর্ন ইউজ করছে, ঠিক আছে, যেগুলো ডেসিবেল ছাড়িয়ে যাচ্ছে, নয়েজ পলিউশন করছে। আচ্ছা, এছাড়াও শব্দবাজি তো আছেই, এটা তো বাদই দিলাম। তো বেশ কয়েকটা ফ্যাক্টস আমি এখানে বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমি বলছি। হ্যাঁ সৌভিক, মানে শুনে খুব খারাপ লাগলো এই জিনিসটা। এই জিনিস মানে এরকম অ্যাক্সিডেন্ট প্রায়ই ঘটে থাকে। ইয়েস, ভেরি ভেরি গুড। ইয়েস, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, লার্জেস্ট মাসেল অফ দ্য হিউম্যান বডি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। গ্লুটিয়াস ম্যাক্সিমাস লিখে রাখো দরকার হলে সবাই, বাকিরা লিখে রাখো। গ্লুটিয়াস ম্যাক্সিমাস, লার্জেস্ট মাসেল অফ দ্য হিউম্যান বডি, যেটাকে মানে সহজ ভাষায় লেমেন্স টার্মে বাটাক মাসেল বলি। গ্লুটিয়াস ম্যাক্সিমাস, ঠিক আছে, এটা কি লার্জেস্ট মাসেল, মনে থাকবে। স্মলেস্ট মাসেল, লার্জেস্ট মাসেল জেনে গেলে, ঠিক আছে। আমার এই এমসিকিউ ক্লাস করলে অনেক জিনিস, না জানা জিনিসও জেনে নেবে। আচ্ছা, নেক্সট কি যেটা বলছিলাম, সেটা হচ্ছে ব্যালেন্সের জন্য যেহেতু ইনার ইয়ার দায়ী, অনেক সময় নাগরদোলায় উঠলে, ঠিক আছে, বা ফুল স্পিডে ধরো ঘুরছো, ঠিক আছে, অনেক যারা ডান্স করে তারা তাদের এক্সপিরিয়েন্স থাকবে, হঠাৎ করে কি হবে, মাথাটা ঘুরে যায়। কেন? তোমার এই এই ইনার ইয়ারে যদি তোমার ফ্লুইড ব্যালেন্সটা ঠিকঠাক না থাকে, মানে ফ্লুইড মুভমেন্টটা ঠিকঠাক না হয় এই জিলিপির প্যাচের মধ্যে, তখন কিন্তু সমস্যা, তখন কিন্তু তোমার লাইফটা জিলিপির প্যাচ হয়ে যাবে। অর্থাৎ তোমার কিন্তু ব্যালেন্স মেনটেন করতে অসুবিধা হবে, গা পাকাবে, বমি বমি লাগবে, নসিয়া হবে, হেডেক হতে পারে, ঠিক আছে, কানে ব্যথা, মাথা ধরা, অনেক কিছু হতে পারে, অনেক সিমটমস আছে, ঠিক আছে। ওকে, সো বডি ব্যালেন্সের জন্য ইনার ইয়ার দায়ী, এবং সেমি সার্কুলার ক্যানেলস হচ্ছে ব্যালেন্সের জন্য হেল্প করে, ককলিয়া হচ্ছে হিয়ারিং এর জন্য। নেক্সট চলো, অনেকগুলো ফ্যাক্টস বলে দিলাম এখানে। নেক্সট, which flower of Himalaya has antiseptic properties and hence can help in healing of bruises? কেটে ছড়ে গেলে এর মধ্যে কোন ফ্লাওয়ারটা কাজে আসে? ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। কেন, সেটা এর আনসারটা যখন এক্সপ্লেন করবো বলে দেবো। হ্যাঁ, কত্থকে বেশি প্রবলেম হয়। আচ্ছা, ওকে ওকে, চলো, এরকম ইন্টারাক্টিভ হলে ক্লাসটা ভালো লাগে, সবাই ইন্টারাক্ট করবে। বলো কি হবে, আনসার কি হবে, ঝটপট বলো দেখি। আচ্ছা, যাদের একটা কথা বলছি, যাদের ব্যাচ ওয়ান, ঠিক আছে, বন্দে ভারত ব্যাচ ওয়ান যাদের এক্সপায়ার করতে চলেছে, ডিসেম্বর বা জানুয়ারি মাসে এক্সপায়ার করে যাবে, তারা কি করতে পারো, কন্টিনিউ করার জন্য ব্যাচ টু তে জয়েন করে নেবে, ঠিক আছে। ব্যাচ টু, বন্দে ভারত ব্যাচ টু তে জয়েন করে নেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কন্টিনিউ করতে পারবে। ওকে, আর ব্যাচ টু এর ভ্যালিডিটি এখন বাড়িয়ে 5 মাস করে দেওয়া হয়েছে, 5 মান্থস। 4 মাস ছিল, সেটাকে 5 মান্থস, 5 মাস করে দেওয়া হয়েছে, ঠিক আছে। বন্দে ভারত ব্যাচ টু, ওকে, ঠিক আছে, ব্যাচ টু জয়েন করে নেবে, যাদের আগের ব্যাচটা এক্সপায়ার করে যাবে, ঠিক আছে, কন্টিনিউ করতে পারবে। সো আনসার কি হবে, ইয়েস, ব্রহ্ম কমল। কেন এটা ইম্পর্টেন্ট সেটা বলছি, আগে ছবিটা দেখো তো, ছবিটা অনেক ফ্যাক্টস লেখা আছে, তারপরে এই ফ্যাক্টস গুলো আমি বলছি। দেখো, ব্রহ্ম কমল flower blooms only once in a year and becomes visible between April to October। এটা বিটুইন যখন আছে অ্যান্ড হবে, ফ্রম হলে এপ্রিল টু অক্টোবর হতো। সো গ্রামারটা এখানে ভুল আছে, সেটা আমি বাদ দিলাম। ইট ইজ ভেনারেটেড অ্যাজ দ্য অফিসিয়াল ফ্লাওয়ার অফ দ্য স্টেট অফ উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের স্টেট ফ্লাওয়ার কি, তাহলে জেনে গেলাম, ব্রহ্মকমল ফ্লাওয়ার।
নেক্সট কি? আচ্ছা, you are a lucky tourist if you see Brahma Kamal flower blooming in Uttarakhand. আচ্ছা, Brahma Kamal is often considered as life giving due to the legend surrounding the birth of Lord Ganesha. তারপরে কি? Brahma Kamal is also mentioned in Ramayana for miraculously healing Lakshmana during the war. ঠিক আছে, লক্ষণকে মানে লক্ষণের যে রামায়ণের, যদি রামায়ণ পড়ো ভালোভাবে, লক্ষণ কোন ফ্লাওয়ারের দ্বারা পুরোপুরি হিল হয়েছিল, সেটা হচ্ছে, সেই ফ্লাওয়ারটার নাম হচ্ছে ব্রহ্মকমল। ঠিক আছে, রামায়ণেরও এটার মেনশন আছে। আচ্ছা, ব্রহ্মকমল blooms at night and stays open only for a few hours. It is often confused with orchid cactus, Epiphyllum oxypetalum. ঠিক আছে, বায়োলজিক্যাল নাম। চলো এবার এগুলোতে আসা যাক, অপশনগুলো। ব্রহ্মকমল অ্যান্টিসেপটিক প্রপার্টি আছে, সুতরাং কাটস অ্যান্ড ব্রুজেস যদি হয়, কেটে ছড়ে গেলে, সেটাতে অ্যান্টিসেপটিক প্রপার্টিসের জন্য কাজে লাগানো হয়। ঠিক আছে, হিল করতে সাহায্য করে। উন্ড হলে, কোনো জায়গায় ক্ষত হলো, ক্ষত স্থানটা, ক্ষত জায়গাটা হিল করতে সাহায্য করে। ইউজ টু ট্রিট ফিভার, বোন এক, হাড়ে ব্যথা, ইন্টেস্টিনাল এলিমেন্টস, কাফ অ্যান্ড কোল্ড। আচ্ছা, নেক্সট কি? দাতুরা অ্যানালজেসিক, anthelmintic, anti-inflammatory, and used in the treatment of stomach and intestinal pain that results from worm infestation. ঠিক আছে, toothache and fever from inflammation. Next কি? রিসিনাস। সবকটা অপশন এক এক করে আমি আলোচনা করছি। রিসিনাস exhibits anti-conceptive, anti-diabetic, anti-fertility, আচ্ছা, anti-inflammatory, antimicrobial, antioxidant। ঠিক আছে, হেপাটোপ্রোটেক্টিভ, ওকে, ইনসেকটিসাইডাল অ্যান্ড উন্ড হিলিং অ্যাক্টিভিটিস। হেপাটোপ্রোটেক্টিভ মানে কি? লিভারকে প্রোটেক্ট করে। আর পার্থেনিয়াম, এটা কি করতে সাহায্য করে? ইট ইজ ইউজড টু ট্রিট স্কিন ইনফ্ল্যামেশন, রিউমাটিক পেন, যাদের বাত আছে তাদের জন্য, ডায়রিয়া, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউটিআই, ডিসেন্ট্রি, ম্যালেরিয়া অ্যান্ড নিউরালিয়া। ঠিক আছে, চলো হয়ে গেল। নেক্সট, ব্রহ্মকমল মনে থাকবে তো? লক্ষণের মানে রামায়ণে মেনশন আছে, লক্ষণকে হিল করতে, তার ক্ষতগুলো হিল করতে সাহায্য করেছিল এই ব্রহ্মকমল। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং মেডিসিনাল প্ল্যান্টস ইজ দ্য বেস্ট রেমেডি টু ট্রিট ব্লাড প্রেশার? কারণ ধরো ব্লাড প্রেশার বেড়ে গেছে, ব্লাড প্রেশার কন্ট্রোলে আনার জন্য কোন মেডিসিনাল প্ল্যান্টটাকে আমি কাজে লাগাতে পারি? হ্যাঁ, রাইট রাইট, বলো কি হবে আনসার? আচ্ছা, আমি মিউট করছি, তোমরা আনসার দাও। তাহলে বাহ, ভেরি গুড, ঝটাপট আনসার দিয়েছে সবাই, একদম কারেক্ট আনসার দিয়েছে, এটাতে আর মিক্সড আনসার পাইনি। বাহ, খুব ভালো। হ্যাঁ, আনসার হবে সর্পগন্ধা, ইউজ টু ট্রিট ডায়াবেটিস, ইনসমনিয়া, ইনডাইজেশন। আচ্ছা, রজনীগন্ধা, পোলিয়ান্থেস টিউবারোসা, ন্যাচারাল স্ট্রেস রিলিভার। এটাকে আবার সেই এই যে রজনীগন্ধা অ্যাডভার্টাইজমেন্টের সাথে গুলিয়ে ফেলো না, ওই মুহ মে রজনীগন্ধা কদমোं में দুনিয়া, ওইসব ভেবো না। ঠিক আছে, রজনীগন্ধা আলাদা, রজনীগন্ধা। আচ্ছা, নবমল্লিকা, ইউজ ফর কার্ডিয়াক টনিক। আচ্ছা, এইবার এটা একটা ওষুধের পেছনের কভার থেকে আমি নিয়েছি ছবিটা, খুব সুন্দরভাবে এখানে এক্সপ্লেন করেছে, দেখে আমি তোমাদের এটা দিলাম পিডিএফ এর মধ্যে। অশ্বগন্ধা helps control anxiety, stress by reducing the levels of stress hormone. It also helps produce calmness, increased focus and mental well-being. অশ্বগন্ধা খুব ইম্পর্টেন্ট। ব্রাহ্মী, ব্রাহ্মীর কি কাজ? ব্রাহ্মী calms the mind with its sleep inducing qualities. It helps in getting a sound sleep. Also known as the herb of grace in Ayurveda, it is a non-sedative and non-habit forming herb that relaxes the body and mind. ব্রাহ্মীতে কিন্তু ব্রাহ্মী শাক খেলে তোমার মেমোরি পাওয়ারটাও বাড়ে। সর্পগন্ধা, অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা, অ্যান aggravated
বাতা দোষা মানে বাতের দোষ, ঠিক আছে, ডিস্টার্ব দ্য নার্ভাস সিস্টেম হুইচ লিডস টু অনিদ্রা, ইনসমনিয়াও হয় যার জন্য। আচ্ছা, সর্বগন্ধা কামস দ্য নার্ভাস সিস্টেম ডিউ টু ইটস নিদ্রাজনক মানে স্লিপ ইন্ডিউসিং, নিদ্রাজনক মানে হচ্ছে স্লিপ ইন্ডিউসিং, ইট ইন্ডিউসেস স্লিপ, ঠিক আছে, ঘুম হয়। নেচার অ্যান্ড হেলথ প্রমোট সাউন্ড স্লিপ, ভালো ঘুম হয়। আচ্ছা, জটামানসি অ্যাক্টস অ্যাজ এ ব্রেন টনিক অ্যান্ড হেল্পস টু ইমপ্রুভ মেমোরি, জটামানসি কিন্তু মেমোরি হেল্প মানে মেমোরি বাড়াতে হেল্প করে। অ্যান্ড ব্রেন ফাংশনস বাই প্রিভেন্টিং সেল ড্যামেজ ডিউ টু ইটস অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি। ইট অলসো কামস ডাউন দ্য ব্রেন অ্যান্ড ম্যানেজেস অ্যাংজাইটি অ্যাজ ওয়েল অ্যাজ ইনসমনিয়া। ঠিক আছে, পিডিএফটা পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। চলো নেক্সট। কার্টিলেজ টিস্যু ইজ অ্যাবসেন্ট ইন হুইচ অফ দ্য ফলোইং অর্গানস অফ দ্য হিউম্যান বডি? আমাদের বডির কোন অর্গানে, ঠিক আছে, কার্টিলেজ পাবো না? কার্টিলেজ পাবে না তোমরা, বলো। মিউট করছি, আনসার দিতে থাকো, তারপরে দেখছি কমেন্ট বক্স তোমাদের। আনসার দিতে থাকো, দেখি কে কি আনসার দিচ্ছ। সবাই আনসার দাও, চেষ্টা করো, কোনো সমস্যা নেই, আনসার দাও দেখি। ভুল হলে তো আমি আছি রে বাবা। অফলাইন ক্লাস তো না, এই যে ভুল আনসার দিলে এই ডাস্টার ছুঁড়ে মারলাম না, ডাস্টার ফাস্টার কোনোদিন ছুঁড়িনি স্টুডেন্টের গায়ে। ইনফ্যাক্ট আমাদের স্কুলে থাকতে এরকম হয়েছিল, মানে একজন স্যার ছিলেন, ভুল আনসার দিলেই হয় চক বা ডাস্টার ছুঁড়ে মারতেন। যাই হোক, আমি তো অফলাইন ক্লাস নিচ্ছি না যে মার্কার ছুঁড়ে মারবো ভুল হলে, বা সবার সামনে স্টুডেন্টদের সামনে উঠবোস করাবো, সেসব দিন গেছে। ছোটবেলায় এইসব হতো, এখন ওসব করে লাভ নেই। সবাই এখন 18+, নিজেদের ভালো নিজেরাই বুঝবে। আর ভুল হলে সেটা শুধরে শুধরে নেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। ঠিক আছে, আমি একটু হয়তো বকাঝকা করব, ঠিক আছে, কিন্তু চাকরিটা পেলে, তোমরা যখন চাকরিটা পাবে, ফাইনাল অ্যালটমেন্ট লেটারটা দেখাবে আমাকে, তখন আমি আবার দুটো ভালো কথা বলবো, ঠিক আছে। চলো, কি হবে আনসার একটু দেখি। বাকিরাও একটু চেষ্টা করো, সবাই আনসার দাও, কয়েকজন আনসার দিলে চলবে না। ভুল হলেই না শিখবে। কার্টিলেজ কোথায় কোথায় আছে এগুলোর মধ্যে, আর কোথায় আমি পাবো না কার্টিলেজ, এর মধ্যে কোনটাতে কার্টিলেজ আমি দেখতে পাবো না, ভেবে চিন্তে আনসার করো, একদম মাথা ঠান্ডা করে ভাবো, বলো। কনফার্ম তো? যে যেটা আনসার দিচ্ছ কনফার্ম তো? ভাবার টাইম দিচ্ছে একটু। আচ্ছা, এখান থেকে এখানে আমি একটা কথা ইন্টারাপ্ট করে বলে দিচ্ছি, যারা এর মধ্যে ক্লার্কশিপের পরীক্ষা দিয়েছো, অনেকেই আমাদের রেলের ব্যাচ থেকে ক্লার্কশিপের পরীক্ষা দিয়েছো, ক্লার্কশিপ মিসলেনিয়াস দিয়েছো। ক্লার্কশিপের মেন্সের জন্য যদি মনে হয় যে ডেসক্রিপটিভ ইংলিশটা সমস্যা হচ্ছে, ডেসক্রিপটিভ ইংলিশের ব্যাচ অলরেডি স্টার্ট হয়েছে, এই কদিন আগেই শুরু হলো, ঠিক আছে। একটা মানে যারা নতুন জয়েন করেছে তাদের জন্য একটা ক্লাস হয়েছে। সো ডেসক্রিপটিভ ইংলিশ ব্যাচ চলছে, জয়েন করতে পারো, ঠিক আছে। আর যারা এই বুধবার ক্লাস আছে, যারা এই বুধবার ক্লাস করবে তাদের জন্য হোমওয়ার্কটা আজকে রাত্রিবেলায় তোমাদের দেবো, ঠিক আছে, দেওয়া হয়নি, দিয়ে দেবো, চিন্তা নেই। ওকে, চলো, কি হবে আনসার ঝটপট বলো। Very good. Yes. Kidney. Cartilage is a connective tissue. Simple. That provides support and flexibility to various parts of our body. Cartilage is found in the nose. হায়ালিন কার্টিলেজ নামে কিন্তু আমরা এটাকে জানি। কানের মধ্যেও কার্টিলেজ আছে, ঠিক আছে, কান, ইলাস্টিক কার্টিলেজ। তারপরে কি ল্যারিংস, থাইরয়েড কার্টিলেজ।
but not in the kidney. Renal tubules and corpuscles in the kidney are formed by cuboidal epithelium tissue. কিউবয়েডাল এপিথেলিয়াম টিস্যু মনে থাকবে। আচ্ছা, এবার কানে অনেকে বলবে স্যার কানটা আনসার দিয়েছিলাম, এই কানে কার্টিলেজ কোথায়? এই যে এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, পিন্না, আউটার ইয়ারের পিন্না, এই স্ট্রাকচারটাই কিন্তু কার্টিলেজিনিয়াস স্ট্রাকচার একটা। লাল দিয়ে পুরো একদম আলাদা করে দিলাম, কানটাকে, কানের বাইরেটা কেটে বাদ দিয়ে দিলাম। দেখো এই যে স্ট্রাকচারটা, নীল দিয়েও দেখিয়ে দিচ্ছি, এই বাইরের স্ট্রাকচারটা যেটার ফাংশন কি, বাইরে থেকে যেই সাউন্ডটা আসছে সেটাকে ডাইরেক্ট করে কানের অডিটরি ক্যানেলে ঢুকিয়ে দেওয়া। ঠিক আছে, তো এই বাইরের স্ট্রাকচারটা হাত দিয়ে, মানে অনেকে আমি জানি সেটা, অনেকে ক্লাসটা করতে করতে হাত দিয়ে কানটা একবার ধরে দেখছো, এটা পুরো দেখবে একটা সফট কার্টিলেজিনিয়াস টিস্যু দিয়ে তৈরি। ঠিক আছে, বুঝতে পেরেছো? মাথায় থাকবে। একবার যদি মনে হয় একবার কানটা টাচ করে দেখো, নিজেদের কানটা একদম নরম তুলতুল করছে, কিন্তু একটা স্ট্রাকচার কিন্তু বজায় রয়েছে, হ্যাঁ কি না? সাপোর্ট দিচ্ছে, পুরো একটা স্ট্রাকচার ফর্ম করেছে, কিন্তু সফট। এটা কিন্তু একটা কার্টিলেজ দিয়েই তৈরি। ঠিক আছে, এটা কিন্তু হাড় না, মাসেলও না। মাসেল তো আছেই, কিন্তু তার সাথে কার্টিলেজ আছে, মনে থাকবে। এই যে সাপোর্ট অ্যান্ড ফ্লেক্সিবিলিটি বলে দিলাম। ফ্লেক্সিবল, টুইস্ট অ্যান্ড টার্ন করতে পারছো। ছোটবেলায় কান মুলে দিত স্যার ম্যাডামরা, বাবা মারা বকাঝকা করতো, কান মুলে দিত। কানটা মুলে দিলে কানটা কি বেঁকে যেত? না, আবার নিজের ফর্মেই চলে আসতো, এরকমই থাকতো কানটা, এই মাথা, মাথার সাথে কান। ঠিক আছে, ওকে। তো সাপোর্ট এবং ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করে আমাদের কার্টিলেজ, এটা একটা কানেকটিভ টিস্যু। আবার একবার বলে দিচ্ছি, যারা আমাদের অপরাজিত ব্যাচে জয়েন হতে চাও, এটা কোর্স ভ্যালিডিটি 6 মাসের। এটা হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশ ব্যাচ। যারা ডাব্লিউবিসিএস মেন্স, ক্লার্কশিপ মেন্স বা মিসলেনিয়াস মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, এবং ভালোভাবে প্রিপারেশন নিতে চাও, তারা এই ব্যাচটা জয়েন করতে পারো। ঠিক আছে, আমার যে প্যানার্শিয়া ডেসক্রিপটিভ ইংলিশের বইটা আছে সেখান থেকে আমি করাচ্ছি এই ব্যাচে। ঠিক আছে, সেটা ম্যাক্সিমাম টপিকসই আমি করিয়ে দিচ্ছি। আচ্ছা, কপি চেকিং, ইন্ডিভিজুয়ালি খাতা চেকিং করা হয়। যারা যারা জয়েন করেছো তারা তো জানবেই। ঠিক আছে, এবং ইভ্যালুয়েশন হয়, লাইভ ক্লাসে আমি ইভ্যালুয়েট করি, কার কোথায় ভুল হয়েছে সেটা আমি সঙ্গে সঙ্গে লাইভ ক্লাসে আলোচনা করে দিই। ঠিক আছে, লাইভ ক্লাস তো পাবেই, তার সাথে রেকর্ডেড প্রচুর ক্লাস পাবে। ঠিক আছে, প্রচুর ক্লাস, রেকর্ডেড ক্লাস, এবং তার সাথে পিডিএফ এর নোটস গুলোও পাবে। চাইলে সেগুলো প্রিন্টও করাতে পারবে। এরকম কোনো ব্যাপার নেই যে আমার বই থেকে নোটস গুলো দিচ্ছি দেখে কপিরাইটের ব্যাপার আছে, না। পিডিএফ নোটসেও তুমি, মানে পিডিএফ নোটস গুলো পাবে পিডিএফ ফরম্যাটে, সেগুলো তুমি প্রিন্টও করতে পারবে। ঠিক আছে, তো ডেসক্রিপটিভ ইংলিশের ব্যাচটা যারা ইন্টারেস্টেড তারা আমাকে কন্ট্যাক্ট করে নিও। ঠিক আছে, ফাইন, ওকে। আচ্ছা, যারা ব্যাংকের পরীক্ষা দিচ্ছ এবং আইবিপিএস, পিও, মেন্স দিয়ে এসছো, পরীক্ষা ভালো হয়েছে, তো মেন্স ক্লিয়ার হলে আছে কি ইন্টারভিউ। ব্যাংক, আইপিএস, পিও, এসবিআই পিও সব কটারই কিন্তু ইন্টারভিউর জন্য আমি প্রিপেয়ার করি। ঠিক আছে, অনেক বছর ধরে ইন্টারভিউ গাইডেন্স প্রোভাইড করছি, কারণ আমি প্রচুর, ঠিক আছে, 6টার বেশি ইন্টারভিউ আমি ফেস করেছি। ওকে, মানে কম্পিটিটিভ লাইনে। সো ইন্টারভিউ ব্যাচও লঞ্চ হয়ে গেছে। একটা ওয়ান টাইম ফিস 599 নমিনাল ফিস, 1-to-1 মক ইন্টারভিউ এখানে হবে। সিলেক্টেড ক্যান্ডিডেট যারা আছে তাদের থেকে গাইডেন্স পাবে। ঠিক আছে, আমি ছাড়াও আরো অনেকে আছে যারা গাইড করবে। রিয়েল টাইম ইন্টারভিউতে কিভাবে কি প্রশ্ন আসতে পারে, কোন জায়গায় তোমাকে ট্র্যাপে ফেলতে পারে, সেগুলো আমি কিন্তু গাইড করব। সো যারা মনে করছো যে আমার মেন্স ক্লিয়ার হয়ে যাবে, তারা কিন্তু ইন্টারভিউ ব্যাচটা জয়েন করে নেবে সময় থাকতে থাকতে। ঠিক আছে, মক ইন্টারভিউ পাবে। ওকে, আচ্ছা, এবার আমাদের ক্লাস অলমোস্ট কমপ্লিট। ঠিক আছে, এবার আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেলেও আমাদের বেশ কিছু ফ্রি ক্লাস তোমরা পাবে। আমাদের পারসিস্টেন্স এডুকেয়ার এবং বেঙ্গল এডুকেশন সোসাইটি, পারসিস্টেন্স এডুকেয়ার
ইউটিউব চ্যানেলে আমাদের ক্লাসগুলো ম্যাক্সিমাম হিন্দিতে ক্লাসগুলো হয়, এবং পার্সিস্টেন্স এডুকেয়ারেরই একটা ইউনিট আমাদের বেঙ্গল এডুকেশন সোসাইটি চ্যানেলে কিন্তু ক্লাসগুলো সব বাংলায় আছে। প্রচুর ক্লাস, পুরোনো ক্লাস অনেক আছে, এবং আরো নতুন ক্লাস হবে। ঠিক আছে, তো এই দুটো চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রাখো ইউটিউবে গিয়ে। ওকে, ঠিক আছে। আর আবার বললাম যে আমাদের যে ব্যাচটা আছে সেই ব্যাচটা সবাই জয়েন করে নিতে পারো। ঠিক আছে, বন্দে ভারত ব্যাচ 2, যেটা আমাদের রেলের প্র্যাকটিস ব্যাচ। ওকে, চলো। সো আজকের মতো এই সেশনটা অলমোস্ট আমাদের কমপ্লিট। আচ্ছা, কারোর কোনো ডাউট বা কোয়ারি আছে কি? ডাউট কোয়ারি থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো, কোনো অসুবিধা নেই। ডাউট বা কোয়ারি থাকলে আমাকে জিজ্ঞেস করো। ঠিক আছে, আই এম অলওয়েজ ওপেন টু ডাউটস এন্ড কোয়ারিজ। এনি ডাউটস অর কোয়ারিজ থাকলে জিজ্ঞেস করো। আচ্ছা, যেটা আমি বলছিলাম ক্লাসের এন্ডে বলে দিচ্ছি কয়েকটা কথা, সেটা হচ্ছে স্টাডি রুটিনটা ফলো করো, যেটা বানিয়ে দিয়েছি। দেখো, সবার স্টাডি রুটিন কিন্তু সেম না। যদি ব্যাচের মধ্যে যারা যারা আছে একে অপরকে জিজ্ঞেস করো, দেখবে স্টাডি রুটিন সবার কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, পুরো ডিসক্রিট স্টাডি রুটিন। কারণ অনেকে আছো তারা অলরেডি জব করছো, কোনো প্রাইভেট কোম্পানিতে জব করছো। ঠিক আছে, বা ধরো কোনো গভর্নমেন্ট সেক্টরে জব করছো। ঠিক আছে, বা কেউ হয়তো ব্যাংকে জব করছো, পাবলিক সেক্টর ব্যাংকে। ওকে, বা কেউ হয়তো পোস্ট অফিসে জব করছো, পোস্ট অফিসে জব করছো। আচ্ছা, আর নন ওয়ার্কিং ক্যান্ডিডেটদের মধ্যে, যারা নন ওয়ার্কিং, তার মধ্যে হোম মেকার আছো কেউ। ঠিক আছে, কেউ হয়তো টিউশন পড়িয়ে নিজের পড়াশোনার টাকা তোলার জন্য টিউশন পড়িয়ে নিজের ফ্যামিলিকে সাপোর্ট করছো। তো সবার কিন্তু স্টাডি রুটিন আলাদা আলাদা হবে। ঠিক আছে, একদম 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 রাইট, একদমই ঠিক কথা বলেছো। তো সবার স্টাডি রুটিন আলাদা আলাদা হবে। যদি মনে করো যে স্টাডি রুটিন একটা বানিয়ে দিলে ভালো হয়, তো তুমি সারাদিনে কখন কি করছো সেটা আমাকে লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, আমি সময় মতো ঠিক বানিয়ে দেবো। একটু আমাকে টাইম দিতে হবে, কারণ এখন অফিসে একটু প্রচন্ড চাপ চলছে, অফিস আওয়ার্স এর মধ্যে করা পসিবল হয়ই না। ঠিক আছে, কারণ অফিসে এখন একটু চাপ চলছে, কারণ প্রচুর স্টাফ কম, স্টাফ শর্টেজ আছে। 5 জনের কাজ একজনকে করতে হয়। তো সেটার জন্য অফিস আওয়ার্সে একটু চাপ চলছে। 10টা থেকে 6টার মধ্যে আমি অ্যাভেলেবেল থাকি না। 6টার পর বাড়িতে এসে তোমাদের ক্লাসের নোটস বানাতে বানাতে 7টা বেজে যায়। 7টায় বসলাম, কোনোদিন হয়তো 8টা, সাড়ে 8টায় ক্লাস আছে, বা 7:30টায় ক্লাস আছে। তো পরের দিনের নোটসটা তোমাদের রেডি করে রাখতে হয়, এবং তাদের মানে এগুলোর সাথে তোমাদের অনলাইন যে মক টেস্ট আছে সেগুলোর মেটেরিয়ালও আমি, সৌভিক স্যার, ঠিক আছে, অনির্বাণ মুখার্জি যিনি সিনিয়র সিসিটিসি টিটি, অনির্বাণ মুখার্জি স্যার, আমরা সবাই এগুলো বানাচ্ছি। তো সেগুলোরও মেটেরিয়াল ডিজাইন করতে হয়, এতগুলো ব্যাচে ক্লাস চলছে, তো সেগুলো আমাকে দেখতে হয়। ঠিক আছে, তো তাই জন্য বলছি একটু আমাকে টাইম দেবে। হুম, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট হয়তো বানিয়ে দিতে পারবো না, কিন্তু অবশ্যই আমি বানিয়ে দেবো, এইটুকু আমি কথা দিচ্ছি। ঠিক আছে, তো স্টাডি রুটিন যারা মনে করছো যে বানিয়ে দিলে ভালো হয়, আমি আমাকে মেসেজ করবে, বানিয়ে দেবো, কোনো চিন্তা নেই। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে আহ, যারা ক্লাস করছো সবসময় একটা ডিভাইস দিয়ে ক্লাস করবে। যে কোনো একটা ডিভাইস থেকে, ফোন থেকে করলে ফোন থেকে, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে করলে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে। কারণ সিস্টেম যদি ডিটেক্ট করে না যে তুমি মোর দ্যান ওয়ান ডিভাইস ইউজ করছো, একটার বেশি ডিভাইস থেকে ওপেন করেছো, কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমার আইডি ব্লক হয়ে যাবে। ঠিক আছে, আইডি একবার ব্লক হয়ে গেলে সেটা কিন্তু ওপেন করা যাবে না। ওকে, এবং ওপেন করতে হলে তার জন্য আলাদা চার্জ দিয়ে হয়তো ওপেন করতে হতে পারে। কারণ এখন অবধি যে কজনের আইডি ব্লক হয়ে গেছিল, হ্যাঁ, তাদেরকে কিন্তু আর ব্যাচে অ্যাড করা যায়নি, পুরোনো স্টুডেন্টদের কথা বলছি। ঠিক আছে, তো সেটাই বলছি, চেষ্টা করো একটা ডিভাইস থেকেই ওপেন করার। ফোন থেকে করলে ফোন থেকে ক্লাস করবে, তারপরে লগ আউট করে দিয়ে তারপরে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে লগ ইন করবে, সেই ফোন, সেম ফোন নাম্বার দিয়ে। ঠিক আছে, মাথায় থাকবে তো? চলো, ঠিক আছে, তাহলে আজকের মতো এই সেশনটা এন্ড করছি। কারো যদি ডাউট বা কোয়ারি থাকে আমাকে জানাও। ডাউট কোয়ারি আছে কিনা আমাকে বলো, যে এই স্যার এই জায়গাটা ডাউট আছে, একটু বলে দিলে ভালো হয়, আমি বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, সময় আছে বলে দেবো। বলো, এনি ডাউটস, এনি কোয়ারিজ? আচ্ছা, কম্পিউটারে তোমাদের অলমোস্ট কম্পিউটারের ক্লাস তো কমপ্লিট। ঠিক আছে, আচ্ছা, ইন্ডিয়ান ইকোনমি যেটা
সেটার একটা চ্যাপ্টার বাকি রয়েছে, ওটাও প্রায় শেষের দিকে। ওকে, তো ওইগুলো সিলেবাস প্রায় অলমোস্ট কমপ্লিট তোমাদের। বাকি তোমাদের একটু মডার্ন হিস্ট্রি পার্টটা রয়েছে, ওটা হয়ে যাবে। ইন্ডিয়ান ইকোনমি, মডার্ন হিস্ট্রি, এগুলো হয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের চলছে। কারেন্ট অ্যাফেয়ার্সটা বেশ কয়েকটা টপিক আমরা কভার করে নিয়েছি। বুকস অ্যান্ড অথর্স হয়ে গেছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি হয়ে গেছে, ঠিক আছে। অবিচুয়ারিস্ট একটু বাকি আছে, অবিচুয়ারিস্টটা আমরা করবো। আরো টুকটাক কয়েকটা জিনিস, ইম্পর্টেন্ট স্কিমস, গভর্নমেন্ট স্কিমস যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমস, সেগুলো আমরা করবো, ঠিক আছে। তো চিন্তা নেই, পরীক্ষার আগে সেগুলো করব এবং প্রচুর এমসিকিউ সলভ করব। প্র্যাকটিস ব্যাচে কিন্তু প্রচুর এমসিকিউ ক্লাস হবে, প্র্যাকটিস ক্লাস হবে, ঠিক আছে। চলো, ডাউটস নেই, কোয়ারিজ নেই, ঠিক আছে। চলো তাহলে আজকে সেশনটা এই অবধি রাখলাম, সেশনটা এন্ড করছি। ওকে, আর এই ক্লাসের পিডিএফটা আমি গ্রুপেও দিয়ে দেবো, যত হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো সব গ্রুপেই আমি দিয়ে দেবো। আমাদের বেঙ্গল এডুকেশন সোসাইটির 5খানা গ্রুপ আছে, অফিসিয়াল গ্রুপ, সব গ্রুপেই দেবো। আর বন্ধু বান্ধব যারা আছে, তোমার বন্ধু বান্ধব যারা আমাদের ব্যাচে জয়েন করতে চায় এবং ডেমো ক্লাস চায়, তাদের জন্য এই ক্লাসটা অ্যাপের মধ্যে আনলক করা থাকবে, দেখতে পারবে, এবং এই ক্লাসটা আমি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো, চিন্তা নেই, ঠিক আছে। চলো, সেশনটা এন্ড করলাম, নেক্সট সেশনে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন পড়াশোনা ভালোভাবে করো, ওকে, মন দিয়ে করো। কোনো সমস্যা হলে আমি আছি, আমাকে, আমি মানে সবসময় অ্যাভেলেবেল আছি, আমাকে অ্যাভেলেবেল পাবে সবসময়। কোন ডাউট বা কোয়ারি থাকলে জিজ্ঞেস করবে, সবিক স্যারও আছেন, ঠিক আছে। চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন প্লিজ ডু টেক কেয়ার অ্যান্ড গড ব্লেস ইউ অল। গুড নাইট।